সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা সবসময় জেনে থাকেন সমসাময়িক বিষয় নিয়ে সবসময় আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং কথা বলার চেষ্টা করি। এবং এরও ধারাবাহিকতায় আমরা সম্প্রতি অনুষ্ঠানটি সাজিয়েছি ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021। আমরা কেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখতে চাই, কেমন প্রার্থীকে আমরা দেখতে চাই, কেমন প্রার্থীকে বিজয়ী করতে চাই, এমনই ধারাবাহিকতায় আমরা দুইজন সম্মানিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইজন প্রার্থীকে আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমে একটু পরিচয় করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে সংযুক্ত আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী, 4 নং গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ ভরপুর টাঙ্গাইল। আমাদের সাথে সংযুক্ত আছেন রাকিবুজ্জামান খান বাবু, চেয়ারম্যান প্রার্থী, 5 নং অলওয়া ইউনিয়ন পরিষদ ভরপুর টাঙ্গাইল। দুইজন সম্মানিত চেয়ারম্যান প্রার্থীকে আমরা দৈনিক সকালে বার্তা 24.com এর স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সবসময় আমি যে কথাটি বলে থাকি, অনুষ্ঠান চলাকালীন সময় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে সেই প্রশ্ন করবেন। আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করবো আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। হ্যাঁ, তাহলে প্রিয় দর্শক, আর কথা নয়, আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আর অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক সকালের বার্তা 24.com এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দৈনিক সকালের বার্তা এবং টুইটার দৈনিক সকালের বার্তা 24.com, তিনটি চ্যানেল থেকে আপনারা সরাসরি আজকে লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার দিয়ে। প্রিয় দর্শক, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। আমি প্রথমে চলে যাচ্ছি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। আমিন সাহেব, আপনি কি আমাকে শুনছেন? জি, বলেন। হুম। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি দৈনিক সকালে বার্তা 24.com এর স্টুডিও থেকে। আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে আমরা আপনার পরিচয় বলে দিয়েছি দর্শকদের, তারপর আমি আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি যে আপনি আপনার পরিচয় দিবেন এবং তারপর রাজনৈতিক জীবনটা আপনি কোথা থেকে শুরু করলেন, সেই কথাগুলো আমরা শুনতে চাচ্ছি। জনাব আমিনুল ইসলাম আমিন। জি, ধন্যবাদ। দৈনিক সকালের বার্তা 24.com। আমি প্রথমে সম্মানিত আমার গোবিন্দা শিরনের বীর জনতাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সর্বোপরি সামনে নির্বাচনকে সামনে রেখে আজকে আমি আমার গোবিন্দা শিরনের প্রাণ প্রিয় সম্মানিত জনসাধারণের মুখোমুখি হয়েছি। আমি জি। প্রথমত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সম্মানিত ইউনিয়নবাসী সহ সমগ্র ভবাপুরবাসীর, আমি সমস্ত প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। আমার পরিচয় মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। আমার পিতা আলহাজ সোরহাব হোসেন, গ্রাম কষ্টাপাড়া, গোবিন্দাসী ভবপুর টাঙ্গাইল। আমি প্রথমত যে বিষয়টা অবতারণা করেছেন সেটি হচ্ছে আমার রাজনীতিতে আগমন 1986 সালে। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন সম্ভবত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচন তথা রাজনৈতিক সকল কর্মসূচির প্রচারণার মাধ্যমে, মিটিং, সভা সমাবেশের প্রচারণার মাধ্যমে আমি রাজনীতিতে হাতে খড়ি। তৎকালীন সময়ে আমাদের ভবাপুর তথা গোবিন্দাস ইউনিয়নের সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের আশীর্বাদে আমি ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করি এবং অদ্যাবধি পর্যন্ত আমি আওয়ামী লীগের রাজনীতির সহিত সম্পৃক্ত আছি। বর্তমানে আমার রাজনৈতিক অবস্থান থানা আওয়ামী লীগের সম্মানিত সদস্য হিসাবে আমি আছি। সাবেক সভাপতি ছিলাম 2003 সাল থেকে 2017 সাল পর্যন্ত গোবিন্দাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইব্রাহিমকা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিএস ছিলাম 94-95 শিক্ষাবর্ষে। 1998 সাল থেকে 2003 সাল পর্যন্ত ভবাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেছি।
এর আমার জনাব আমিনুল রাজনৈতিক ইসলাম পরিচয়। আমিন সাহেব, আপনি আপনি যে কথাটি বলে গেলেন যে 1986 সাল থেকেই প্রায় রাজনীতির আপনি শুরু আদৌ পর্যন্ত আপনি রাজনীতি মাঠে ময়দানে আপনি করে যাচ্ছেন। 1986 সাল থেকে যখন তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না। তখন তো আওয়ামী লীগ করাটা মানে খুব একটি দুঃসাহস একটি কাজ ছিল এবং কঠিন একটি কাজ ছিল। ওই সময় আসলে আপনারা আওয়ামী লীগটাকে কিভাবে সংগঠিত করলেন এই গোবিন্দেশীতে, বিশেষ করে গোবিন্দেশীতে? ওই সময়ে গোবিন্দাসীতে আমি ছোট্ট ছিলাম। পঞ্চম শ্রেণীতে আমি লেখাপড়া করি। পঞ্চম শ্রেণী 6, 7 লেখাপড়া করা অবস্থায় আমার আসলে সাংগঠনিক দক্ষতা ক্ষমতা এরকম ছিল না। আমাদের যারা সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন, আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি ছিলেন মরহুম হোসেন ডাক্তার সাহেব, সেক্রেটারি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন আমাদের জনাব হোসেন আলী খান বুদ্ধু খান সাহেব। তাদের প্রেরণায় এবং আমাদের ভবরের প্রয়াত আওয়ামী লীগের নেতা জননেতা জনাব আব্দুল হালিম অ্যাডভোকেট সাহেবের আশীর্বাদে, তার প্রেরণায় মূলত আওয়ামী লীগের ছাত্রলীগের কাজকর্ম শুরু করি। তখন আমার পর্যায়ের যারা আছে তাদেরকে আমি সংগঠিত করে ছাত্রলীগের কার্যক্রম সকল মিটিং মিছিলে আমি অংশগ্রহণ করি এবং মিটিং মিছিলের কার্যক্রম। জি, জি। না না, আমি সাহেব আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগ তো এক সময় এই গোবিন্দাসীতে করাটা খুবই কঠিন একটা অবস্থান ছিল। আর তখন আপনার ভূমিকাটা কেমন ছিল? আমি যখন রাজনীতিতে প্রবেশ করি ওই সময়ে ওই এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, স্বৈর শাসক সামরিক শাসক ক্ষমতায় ছিলেন। তখন আসলে রাজনীতি করা অত্যন্ত টাফ ছিল। আমরা যখন ওই হাই স্কুলে আপনার ওই 88, 89 সালে আমরা যখন ছাত্র রাজনীতি করি, ওই গোবিন্দাসী থেকে ভবপুরে টাঙ্গাইলে গিয়ে আমরা মিছিল করেছি। এরশাদ সাহের বিরুদ্ধে আমরা, স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা মিছিল করেছি। তাদের ওই স্বৈরাচারী পতনের দাবিতে বিভিন্ন সভা সমাবেশ অংশগ্রহণ করে আমরা প্রশাসনের পুলিশ দ্বারা নানারূপ হয়রানির শিকার হয়েছি। আমাদেরকে পিটুনি খেতে হয়েছে, আমরা ওই পালিয়ে থাকতে হয়েছে। তখন থেকেই আমরা আসলে খুব টাফ। তারপরেও আমরা আওয়ামী লীগকে ছাত্রলীগকে সংগঠিত করার জন্য আমরা সারা সমগ্র ভপুরে আমরা বিচরণ করেছি। আমরা দলকে সংগঠিত করার জন্য আমরা সংঘবদ্ধ মুষ্টিমেয় কিছু সংখ্যক অল্প কিছু সংখ্যক কর্মী আমরা সারা ভপুরে দাবড়িয়ে বেরিয়েছি আমাদের সংগঠনকে গতিশীল করার জন্য, কর্মী সংখ্যা বৃদ্ধি করার জন্য। জনাব আমিনুল ইসলাম আমিন সাহেব, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু চলে যাচ্ছি জনাব রাকিবুজ্জামান খান বাবু সাহেবের কাছে। জনাব বাবু সাহেব, আমি আপনার কাছে যে কথাটা জানতে চাচ্ছি, আমি আপনার পরিচয়টা আপনি দিবেন এবং আপনি রাজনীতি শুরু করেন কত বছর বয়স থেকে আপনার রাজনীতি শুরু করেন? ধন্যবাদ দৈনিক ভোরের বার্তা 24.com কে, সকালের বার্তা। সকালের বার্তা 24.com কে। আপনার মাধ্যমে আমি, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার অলওয়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা নিবেদন করছি। আমার পরিচয় অলওয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের সন্তান। আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। এখানে আমার এক বিজ্ঞ অতিথি আমিনুল আমিনুল ইসলাম আমিন সাহেব উপস্থিত রয়েছেন। তিনি যখন ছাত্রনেতা 2000 সাল থেকে 2001, 2002, 2003-এ যখন ভুয়াপুর থানা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের কমিটি গঠন করেছেন, তখন আমাদের এই অলওয়া ইউনিয়নে অতীতে কোনো কমিটি ছিল না। আমার কিংবা আমাদের ইউনিয়নের কতিপয় কিছু ছাত্রলীগের কর্মীদেরকে নিয়ে আমি 2003 সালে 9 সেপ্টেম্বরে একটা ছাত্রলীগের সম্মেলন করার সুযোগ পেয়েছিলাম। আজকের এই আপনার এই বিশেষ অতিথি আমিন সাহেবের নেতৃত্বে সেদিন আমাদের একটি আহ্বায়ক কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটির আমি সদস্য সচিব ছিলাম। তার পরবর্তী সময়ে আমি 2003 সালে ঢাকা কবি নজরুল সরকারি কলেজে যখন ভর্তি হই, তখন ওই কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলাম। পরবর্তী সময়ে আমি ভুয়াপুরের প্লাস আপনার ঢাকার মহানগরের বিভিন্ন রাজনৈতিক সম্পৃক্ততার সাথে আমার রাজনীতি ছাত্রলীগের করার সুযোগ হয়েছিল। বিশেষ করে তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের আওয়ামী লীগ যখন বিরোধী দলে উত্তপ্ত রাজপথগুলোতে
আমাদের বিভিন্ন সময়ে ওই কবি নজরুল সরকারি কলেজ থেকে তখন অপরাজয় বাংলা ওই ঢাকা ইউনিভার্সিটির যে পাদদেশ আছে সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন নজরুল ইসলাম বাবু ভাই, সাধারণ সম্পাদক, এবং সভাপতি ছিলেন লিয়াকত শিকদার সাহেব। আমরা বিভিন্ন সময়ে ওই কবি নজরুল সরকারি কলেজের ব্যানারে ওই ঢাকা মহানগরের বিভিন্ন স্লোগানের সাথে সম্পৃক্ত হয়ে তখন ওই জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সুযোগ পেয়েছি। তারই ধারাবাহিকতার ভিতর দিয়ে বিভিন্ন সময়ে যখন আমি অনার্স কমপ্লিট করে আবার এলাকায় চলে আসি, সেই সময়ে ইউনিয়ন রাজনীতির সাথে আবার সম্পৃক্ত হয়ে যাই। 2017 সালের আমাদের অলওয়া ইউনিয়নের যে আওয়ামী লীগের কমিটি হয়, সেই কমিটিতে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। আর আমার রাজনৈতিক শুরুটা বিশেষ করে আমার পারিবারিক ভাবে, যেমন আমার বাবা আবুল হোসেন খান 1963-67 সালে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং 1969 সালে ভুয়াপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কমিটির ওই ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে আমার বাবা ভুয়াপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং ভুয়াপুর উপজেলা তখন ছিল না, ভুয়াপুর থানার অধীনে একটি মহিলা আওয়ামী লীগের কমিটি হয়। সেই কমিটির আমার মাতা ফেরদৌসী খানম প্রতিষ্ঠাতা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আমরা মোটামুটি পারিবারিক ভাবেই আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি, তারই ধারাবাহিকতার ভিতর দিয়ে আজকে এ পর্যন্ত। তার মানে বলা যেতে পারে যে আপনি আওয়ামী লীগ আওয়ামী রাজনীতির একটি ফ্যামিলির থেকেই আপনার জন্ম, এবং যেটা বলছিলেন যে 2003 সালে আপনি ছাত্রলীগের মাধ্যমে আওয়ামী লীগ করার সুযোগ করেন, এবং আজকে যদি সম্মানিত অতিথি আছে জন আমিনুল ইসলাম আমিন, তাদের হাত ধরেই আপনার রাজনীতি শুরু জি বলা যেতে পারে, জি এরকম জি একটা জি। কিছু। জনাব বাবু সাহেব, আপনার কাছে আমি আবার আসবো। আমি চলে যাচ্ছি জনাব আমিনুল ইসলাম আমিন সাহেব। জনাব আমিনুল ইসলাম আমিন, আমরা জানি যে আমরা একটু চলে যাচ্ছি অন্য একটি প্রসঙ্গে। আপনারা রাজনীতি যখন করছেন তখন অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে একটি পর্যায়ে আপনাদের স্থান আপনারা তৈরি করে নিয়ে গেছিলেন, এবং আমরা জানি যে আপনি গোবিন্দেশী ইউনিয়নে আপনি দীর্ঘ 5টি বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। প্রশ্নটা হলো এরকম যে আপনি রাজনীতির থেকে হঠাৎ করে চেয়ারম্যান পদের নির্বাচনে আপনি আসলেন, আপনার পরিকল্পনা এবং থিম, এবং আপনি কোন থিম থেকে আপনি গোবিন্দেশী ইউনিয়নে আপনি কত সন থেকে আপনার দায়িত্ব পালন করা শুরু করলেন, এবং কিভাবে আপনি এই চেয়ারম্যানের পদে আপনি চলে আসলেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি ছাত্র রাজনীতি করা অবস্থায় যখন আমি বহরমপুর থানা ছাত্রলীগের সভাপতি, সেটা 2002 সালে, 2003 সালে আওয়ামী লীগের সম্মেলন, নতুন বিভিন্ন ইউনিয়নে নতুন সম্মেলন হলো। তার পূর্বে ওয়ার্ড কমিটি, প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি সারা বহরমপুর ব্যাপী। আওয়ামী লীগের সভাপতি ছিলেন আমাদের প্রয়াত নেতা মীর মোয়াজ্জেম হোসেন দুদু মিয়া সাহেব, এবং সাধারণ সম্পাদক ছিলেন জননেতা প্রয়াত নেতা শ্রদ্ধেয় আব্দুল হালিম অ্যাডভোকেট সাহেব। তাদের নেতৃত্বে আমি সারা ভপুরে থানা ছাত্রলীগের সভাপতি থাকা সুবাদে সারা ভপুরে তাদের সাথে আমি বিচরণ করেছি, ঘুরেছি, এবং প্রত্যেকটা ওয়ার্ড কমিটিতে আমি বক্তৃতা করেছি, অংশগ্রহণ করেছি। দলকে সংগঠিত করার জন্য আমি নিজে শ্রম দিয়েছি, মেধা দিয়েছি এবং সময় ব্যয় করেছি। আমি যখন আওয়ামী লীগে প্রবেশ করলাম 2003 সালে, সব ওয়ার্ড কমিটি, বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করার পরে 2003 সাল আসলো। কর্মীদের তরফ থেকে, তৃণমূলের প্রান্তিক জনগণের পক্ষ থেকে, তাদের তরফ থেকে দাবি যে আওয়ামী লীগের প্রয়োজনে আহ, আমাকে আমাকে তোমাকে আওয়ামী লীগের হাল ধরতে হবে, আওয়ামী লীগের নেতৃত্বে আসতে হবে। তখন আমি তাদের দাবির মুখে আমি থানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রার্থিতা ঘোষণা করি, এবং আমার শ্রদ্ধেয় নেতা জনাব হোসেন আলী খান সাহেব, তার নেতৃত্বে সম্মেলন হলো। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন আমার আরেকজন নেতা, প্রয়াত নেতা, যিনি আমার রাজনৈতিক গুরু, তা তিনি সভাপতি পদে অংশগ্রহণ করেছিলেন, আমিও সভাপতি হিসেবে অংশগ্রহণ করেছিলাম। সাধারণ সম্পাদক পদে আমাদের সদ্য ইকরামুদ্দিন তারাবিদ সাহেব অংশগ্রহণ করেছিলেন। সেইখানে আমি বিপুল ভোটের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হই। থানা ছাত্রলীগের থেকে সরাসরি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে স্বাভাবিক কারণে আমার কার্যক্রমটা, আমার কাজের পরিধিটা জনগণের সাথে অংশগ্রহণমূলক হওয়া শুরু হলো। আমি জনগণের সাথে স্বাভাবিক ছাত্র রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কিন্তু পার্থক্য অনেক।
তফাৎ হুম আছে। হুম। আমি যখন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলাম, তখন প্রত্যেকটা সমস্ত গ্রাম এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় আমি জনগণের সাথে উঠা বসা কথাবার্তা, আমাদের সংগঠনকে গতিশীল করার জন্য দলীয় কর্মকাণ্ড পরিচালনা থেকে শুরু করে জনগণের সাথে অংশগ্রহণমূলক কর্মকাণ্ড যখন শুরু করলাম, শুরু করার পরে তারপরে ইতিমধ্যে আমাদের পূর্বে আমি আওয়ামী লীগের সভাপতি হওয়ার পূর্বেই কিন্তু আমাদের এই গোবিন্দাসীতে আসলে আওয়ামী লীগের যে শোচনীয় অবস্থা, এখানে কেউ প্রকাশ্যে জয় বাংলা বলতে পারতো না। আওয়ামী লীগ করার মতো কোনো মানুষকে খুঁজে পাওয়া যাইতো না। মানুষকে বলে কয়ে বুঝিয়ে বুঝিয়ে এনে আমরা 20-30 জন লোকে, 50 জন লোকে আমরা মিছিল করেছি, মিটিং করেছি। আমাদেরকে প্রতিপক্ষ যারা ছিলেন বিএনপি, অত্যন্ত শক্তিশালী ছিল তারা, এবং আমরা মিছিল বের করলেই তারা আমাদের উপর আক্রমণ করত, হামলা করত, আমাদেরকে পিটাতো। তারপরে পুলিশ আসতো, পুলিশ আমাদেরকে পিটাতো। আপনার ওই 96 সালে যখন 91 সালে বিএনপি নির্বাচিত হওয়ার পরে 96 সাল পর্যন্ত বিএনপি আমাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছিল যে আমাদের ওই আমরা প্রকাশ্যের রাজপথে মিছিলটা পর্যন্ত করতে পারতাম না। এক পর্যায়ে আমরা সুসংগঠিত সারা রাত্রি আমাদের পুলিশ দাবড়াইছে, পুলিশ দৌড়াইছে ধরার জন্য, গ্রেপ্তার করার জন্য, মামলা দিয়েছে, হামলা দিয়েছে। আমরা রাত্রে পালিয়ে থেকে সকালে সংগঠিত হয়ে আমরা রাজপথে এসেছি। আমরা সকল পরিস্থিতি মোকাবেলা করে আওয়ামী লীগকে সংগঠিত করে সেই আওয়ামী লীগের নেতৃত্ব কিন্তু আমি নিয়েছি। এইখানে এই আওয়ামী লীগের অবস্থানটা তৈরি করা ছিল না, জনাব আমিনুল তৈরি ইসলাম করে আমিন দিতে সাহেব, আমি হয়েছে। আপনাকে আমি আপনাকে একটু বলছি। আপনি বলছিলেন যে ছাত্রলীগ থেকে সরাসরি আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি আপনি নিযুক্ত হলেন। এই যে জি ছাত্রলীগ থেকে যে সরাসরি আপনি চলে আসলেন একদম মূল আওয়ামী লীগের মধ্যে, কিন্তু এই যে মাঝখানে যে কিছু গ্যাপ আছে, আমরা যতটুকু জানি যে যুবলীগ আছে, তারপর স্বেচ্ছাসেবক লীগ আছে, কিংবা আরো যে কিছু আছে, কিন্তু সেগুলাকে টপকিয়ে আপনি সরাসরি চলে আসলেন একদম আওয়ামী লীগের সভাপতি পদের মন্ডলীর সেই পদটা আপনি দখল করলেন। এই মাঝখানে কি আপনি আসলে জনগণের ভালোবাসার থেকে, নাকি আসলে অন্য কোনো ভাবে আপনি চলে আসছিলেন এখানে? এইটা সম্পূর্ণরূপে জনগণের প্রত্যাশার অবস্থান থেকে আমাকে এখানে আসতে হয়েছে। এবং আমি ওই সময়ে, তৎকালীন সময়ে আমি ছাত্র রাজনীতি করতাম সারা উপজেলা ব্যাপী, এবং সারা উপজেলা নয়, সারা টাঙ্গাইল ব্যাপী আমার এই নেতৃত্বের বিস্তার হয়েছে। সারা টাঙ্গাইলের এমন কোনো থানা নাই যেই থানায় আমি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করি। আপনার মির্জাপুর বলেন, সখীপুর বলেন, বাসাইল বলেন, গোপালপুর, দেলদুয়ার, ধনবাড়ি থেকে শুরু করে মধুপুর, সর্বত্র আপনার বাসাইল, সকল থানায় আমার সাংগঠনিক কর্মকাণ্ড করতে হয়েছে, আমি করেছি। সমস্ত জায়গায় ওই বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ করেছে, সেখানে বক্তৃতা বিবৃতি করেছি। আমি একজন ভালো বক্তা হিসেবে আমাকে বিভিন্ন জায়গায় আমার থানা ছাত্রলীগের থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন আমার। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা ওস্তাদ ফারুক, তিনি আমার রাজনৈতিক গুরু। তিনি প্রত্যক্ষভাবে আমাকে রাজনীতি শিখিয়েছেন, আমার রাজনীতি হাতে করে দিয়েছেন। বর্তমান থানা জেলা আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন, আমাদের টাঙ্গাইলের অভিভাবক, 40 লক্ষ মানুষের গার্জিয়ান, আমার শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব ফজলুর রহমান খান ফারুক সাহেব, তিনি আমার সরাসরি নেতা। বর্তমান যিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম ভিপি জহের সাহেব, তিনি আমার সরাসরি ভাবে তিনি আমার নেতা। আমি তাদের শিষ্য হিসাবে সারা টাঙ্গাইলে আমার বিচরণ ছিল। আমি যে কথাটি বলতেছিলাম, প্রকৃতপক্ষে আমি আওয়ামী লীগের প্রবেশটা এটা সম্পূর্ণরূপে জনগণের ভালোবাসা, জনগণের দাবির কারণে আমাকে আসতে হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নিতে হয়েছে। কারণ আওয়ামী লীগের কোনো এখানে ওইরকম সংগঠন ছিল না, শক্তিশালী সংগঠন বিএনপি জামাত বিএনপিকে মোকাবেলা করার জন্য ওইরকম সংগঠন না থাকায় আমাকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে হয়েছে এবং আমার সংগঠনকে গতিশীল করতে তার হয়েছে। মানে বলা যেতে পারে যে জনগণের ভালোবাসা এবং সবার বা অনুরোধে আপনি যখন আওয়ামী লীগের মূল সভাপতি পদে আপনি চলে আসলেন গোবিন্দেশী ইউনিয়নের, তখন তারপরের স্টেপ আসলো আপনার নির্বাচনের প্রক্রিয়া, যে আপনি তখন আপনি জি নির্বাচনের একটি চিন্তা ভাবনা আপনার করলেন। আমরা আসবো এই প্রসঙ্গে, আমরা এখানেই আপনার কাছে আমি এই প্রশ্ন নিয়ে আবার আসবো। আমি একটু চলে যাচ্ছি জনাব রাকিবুজ্জামান খান বাবু সাহেবের কাছে। জনাব বাবু সাহেব, আপনি আপনি এখনো এখনো সম্ভবত ছাত্রলীগই করছেন, যদি আমার ভুল না হয়ে থাকে। আহ, আপনি এখন, আমরা যতটুকু জানি যে অলওয়া ইউনিয়নের নির্বাচন খুব ঘনিয়ে আসছে। আহ, সেখানেও আপনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চিন্তা ভাবনা করছেন এবং নৌকা নমিনেশন নেওয়ার জন্য চিন্তা চিন্তা ভাবনা করছেন। আপনি রাজনৈতিক যে প্রেক্ষাপট, এখন এখন যে অবস্থা, এই অবস্থা কি আপনি অলওয়া ইউনিয়নের রাজনীতির হাল ধরার জন্য আপনি কতটুকু ভাবে মানসিক ভাবে প্রস্তুত, এবং আপনি কতটুকু ভাবে তৈরি? ধন্যবাদ। আপনি অবগত আছেন কিনা আমি জানি না, তবে আমি বর্তমান
অলওয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। হয়তো আপনার ধারণা থেকে আপনি বলতে পারেন যে বয়স কিংবা সময় সেই সুবাদে হয়তোবা ছাত্রলীগের রাজনীতি করার কথা না, অন্যভাবে মানে অজানা রয়ে গেছে, সেই জিনিসটাকে আমার না না, ক্লিয়ার আমার করা তথ্যটা অজানা রয়ে গেছে বাবু ভাই, আমার তথ্যটা অজানা রয়ে ঠিক গেছে, এই আছে। জন্য আমি ঠিক আছে। সম্ভবত ঠিক বলছিলাম। আছে, ধন্যবাদ। আপনি আমি ক্লিয়ার করেন একটু। আমি অল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। জি সবচেয়ে বড় বলেন। কথা হচ্ছে আমাদের এই অলওয়া ইউনিয়নটা যখন আওয়ামী লীগের রাজনীতির ভুয়াপুর উপজেলার, যখন উপজেলাটাও ছিল না, গোপালপুরের অধীনে ছিল, আঞ্চলিক শাখার যখন রাজনৈতিক বিচরণটা এখানে ভুয়াপুরের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য ভুয়াপুরে যতজন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল পূর্ব থেকেই ভুয়াপুরের ভিতরে, বিশেষ করে আমাদের তখন সাবেক বীরহাটি ইউনিয়নের সন্তান যারা আমাদের ওই পূর্বসূরি উত্তরসূরি ছিল, তারাই নেতৃত্ব দিত। সেই স্থানে আমার বাবাও একজন সক্রিয় কর্মী ছিল আওয়ামী লীগের। তো বিভিন্ন সময়ে আমরা বিশেষ করে 90-এর দশকের পরে অনেক সময় দেখতে পেতাম যে রাজনৈতিক যে টালমাটাল অবস্থা, যদিও তখন হাই স্কুলের ছাত্র ছিলাম আমরা, কিন্তু 91 থেকে 96 পর্যন্ত বিশেষ করে বিএনপি সরকারের আমলে তখন বাবার মিছিল মিটিং এ বিভিন্ন জায়গায় যুক্ত হতো। তখন কিছু কিছু হয়তোবা বুঝতাম, হয়তোবা তখন থেকে কিছু কিছু যাওয়ার চেষ্টা করতাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমার মা এই অলওয়া ইউনিয়নের 4, 5 এবং 6 নং ওয়ার্ডের একজন সাবেক মহিলা মেম্বার ছিলেন। ওই সময় থেকেই কিছু কিছু এবং বিভিন্ন এলাকায় ফেরার আমার একটা সুযোগ হয়েছিল। সেই সুবাদে আজকের মনে করেন যে বিভিন্ন মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার একটা বিশাল আমি সুযোগ পেয়েছি। বিশেষ করে ধন্যবাদ না দিলেই না, আমাদের ভুয়াপুর গোপালপুরের মাননীয় এমপি মহোদয় জনাব তানভীর হাসান ছোটমনি ভাই আমার এই অলওয়া ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিটা একটা পদের স্থান করে দিয়ে রাজনীতি করার একটা বিশাল সুযোগ করে দিয়েছেন। যদিও আমি তরুণ, তবে আমার নেতৃত্বে এই অলওয়া ইউনিয়ন আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত হয়েছে এবং অলওয়া ইউনিয়নের বিভিন্ন কর্মীবৃন্দের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে তারা বিভিন্ন চিন্তা ভাবনার উপরে আজকে যে আমাদের একজন যোগ্য, সঠিক, নীতিবান একজন নেতৃত্বের প্রয়োজন। যেহেতু আমি হুম। দলীয় মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, নৌকার মনোনয়ন প্রত্যাশী, সেই সুবাদে যে নেতৃবৃন্দ রয়েছে ইউনিয়নের, তারা বারবার আমাকে বলার পরে আমি এই উদ্যোগটা মাননীয় এমপি মহোদয়কে অবগত করি। গত বছরের আগস্ট মাসের 24 তারিখে এমপি মহোদয় আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন এবং মাঠে এলাকায় কাজ করার জন্য সে নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক অদ্যাবধি আমি আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, যুবলীগের নেতৃবৃন্দ যারা আছেন, ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে কাছে নিয়ে এবং কি পরামর্শ করে এই সিদ্ধান্তটা আমি নেওয়ার সাহস পেয়েছি। তাতে জনাব বাবু সাহেব, আপনি অল ইউনিয়নের আওয়ামী লীগের অবস্থাটা আসলে কেমন? কারণ আমাদের কাছে কিছু তথ্য আসছে যে জি, বিগত দিনে যারা যখন আওয়ামী লীগ ছিল আর বর্তমান আওয়ামী লীগের জি, মধ্যে অনেক একটু ডিফারেন্স চলতেছে, কিন্তু আপনার জি, মুখ থেকে আমি শুনতে চাচ্ছি যে অল জি। ইউনিয়ন আওয়ামী লীগটা আসলে কতটুকু সুসংগঠিত। অল ইউনিয়ন আওয়ামী লীগটা বর্তমানে আমাদের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাদল সাহেব, আমাদের 2 নং ওয়ার্ডের সন্তান আমার শ্রদ্ধেয় ব্যক্তি জনাব আব্দুল খালেক ভাই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্বের পাশাপাশি আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে যতটুকু আমার করার কথা ততটুকু করার আমি তো সবসময় চেষ্টা করি। এবং সুসংগঠিতর জন্য যে কথাটা আপনাকে নিজে বলে গেলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে ভুয়াপুরে আমাদের এই সাবেক বীরহাটি ইউনিয়ন, আজকের অলওয়া ইউনিয়নের সন্তানরা ভুয়াপুর আওয়ামী লীগের হাল ধরেছিল। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি আব্দুল হামিদ ভোলা কাকা গত বছর মারা যাওয়ার পরে আমাদের ইউনিয়নটা অত্যন্ত নেতৃত্ব শূন্য হয়ে গেছে। আমরা অভিভাবক শূন্যতার কারণে আমরা পুরোপুরি হয়তোবা এই নেতৃত্বটা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। তারপরেও যতটুকু সম্ভব আমরা আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের যারা আছে তাদেরকে নিয়ে এখন বর্তমানে আগের চেয়ে অনেক 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 শক্তিশালী অবস্থানে রয়েছে আমি মনে করি।
জনাব বাবু সাহেব, আমি আপনার কাছে আবার আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক সকালের বার্তা 24.com এর নিয়মিত অনুষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021। 2000 নির্বাচন উপলক্ষে আজকে আমাদের টক শো সরাসরি লাইভ অনুষ্ঠানে সংযুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী 4 নং গোবিন্দগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন টাঙ্গাইল। আমাদের সাথে সংযুক্ত আছেন রাকিবুজ্জামান খান বাবু, চেয়ারম্যান প্রার্থী 5 নং অলওয়া ইউনিয়ন পরিষদ ভবন টাঙ্গাইল। আজকে লাইভটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ চলছে এবং আমরা অনেক তথ্যই আমরা আজকে এখান থেকে জানতে পারবো। ইতিমধ্যে অসংখ্য দর্শক আমাদের সাথে একটু যুক্ত হয়েছে। আমি একটু দর্শকদের কিছু কমেন্টস আমি পড়ে তারপর আমি চলে যাচ্ছি আবার মূল অনুষ্ঠানে। আমাদের এখানে আমাদের আমাদের জহিরুল ইসলাম লিখছেন গোবিন্দাসীতে আমিন চেয়ারম্যানের বিকল্পে নেই। মিজানুর রহমান বাবু লিখছেন গোবিন্দাসী ইউনিয়নের সর্বোচ্চ ত্যাগী নেতা হৃদয়ের স্পন্দন আমিনুল ইসলাম। ত্যাগী নেতাদের যদি মূল্যায়ন করা না হয় তাহলে অবশ্যই আমিন ভাই নৌকা প্রতীক পাবেন। শুভকামনা আমিন ভাইয়ের জন্য। জাকারিয়া জাহিদ লিখছেন আমিনুল ইসলামকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমাদের রহিম প্রমাণিক লিখছেন আমিন চেয়ারম্যান, সফল চেয়ারম্যান। মিজানুর রহমান লিখছেন এসবি তানবীর লিখছেন আবু তাহের লিখছেন আমিন ভাই। নাজবুল আহমেদ লিখছেন 90 দশকের তুখোর ছাত্র নেতা ও আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি আমরা আবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সারোয়ার হোসেন আকন্দ লিখছেন গোবিন্দেশের মাটি ও মানুষের জননেতা আমিনুল ইসলাম আমিন চেয়ারম্যান হিসেবে নৌকার প্রতীকে দেখতে চাই। সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসেন আকন্দ বা গোবিন্দেশী বাজার ক্ষুদ্র ব্যবসা সমিতি। নাজমুল আহমেদ লিখছেন ইনশাআল্লাহ। আমাদের মিজানুর রহমান লিখছেন বাবু আমিন চেয়ারম্যান সাহেবের কাছে প্রশ্ন, যদি নৌকার মনোনয়ন কথা উঠে তখনই কিছু লোক বলেন আপনি বহিষ্কৃত, অথচ আপনি এখনো উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, বিষয়টি কিভাবে দেখবেন? জনাব আমিনুল ইসলাম, আপনি প্রশ্নটি নোট করবেন, আমরা আপনার কাছে উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের মাহমুদ শরীফ লেখছেন আমিনুল ইসলাম আমিনকে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই। আবু তাহের লেখছেন আমিন ভাই। জহুরুল ইসলাম ত্যাগী নেতা আমিন চেয়ারম্যান। মোহাম্মদ শরীফ হোম তার আমাদের মনির হোসেন লেখছেন আমিন চেয়ারম্যানের কথাগুলো একদম সঠিক। রাফি মন্ডল লেখছেন আমিনুল ইসলাম ভাইকে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই। বসির আহমেদ লেখছেন নাইস বাবু কাকা। শহীদুল ইসলাম লেখছেন আমাদের শাহজামাল পরান লেখছেন বাবু ভাইকে ওয়ালা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। আব্দুল আলিম লেখছেন শুভকামনা রইল আমিন ভাইয়ের জন্য। আমিনুর রহমান। সুপ্রিয় দর্শক, আমাদের সুমাইয়া আক্তার লেখছেন আমিন ভাইকে গোবিন্দেশী চেয়ারম্যান দেখতে চাই। আসলে অসংখ্য আমাদের চলে আসছে, কমেন্ট চলে আসছে। আমি আসলে সবার কমেন্টস প্রিয় দর্শক পড়তে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কমেন্টস করতে থাকেন এবং লাইভটি অবশ্যই বেশি বেশি শেয়ার দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি চলে যাচ্ছি আমিন সাহেবের কাছে। জনাব আমিনুল ইসলাম আমিন, আপনি বলছিলেন যে ছাত্রলীগ থেকে চলে আসলেন, আওয়ামী লীগের সভাপতি হিসাবে গোবিন্দ শিরোর দায়িত্ব পালন করলেন, তারপর আপনি সিদ্ধান্ত আসলেন চেয়ারম্যান নির্বাচনে। এই যে আপনি চেয়ারম্যান নির্বাচনে জীবনের প্রথম ছাত্র রাজনীতি থেকে সরাসরি উঠে আসা আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগে এসেই আপনি চলে গেলেন সরাসরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে, তখন আপনার ফিলিংস এবং আপনার অনুভূতি এবং তখনকার পরিস্থিতি কেমন ছিল? আমিন চেয়ারম্যান। পরিস্থিতি, আপনি আওয়ামী লীগের যখন মূল সংগঠনের রাজনীতির নেতৃত্ব শুরু করলাম, তখন জনগণের সাথে মিশে জনগণের সাথে কথা বলে আমি উপলব্ধি করতে পারলাম এখানে এই জনগণের মানুষের ভাগ্যের পরিবর্তন করা দরকার, জনগণের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত করা দরকার। মানুষ, আমি দেখেছি তার যে মৌলিক অধিকার, তার যে অন্যান্য বিভিন্ন মৌলিক অধিকারগুলো রয়েছে, আপনার এই অধিকার থেকেও মানুষকে বঞ্চিত করা হচ্ছে। ওই জনপ্রতিনিধির নামে তামাশা খেলা হচ্ছে জনগণের সাথে, জনগণকে প্রতারিত করা হচ্ছে, জনগণের ভোট নিয়ে জনগণকে সম্পূর্ণরূপে প্রতারিত করে জনগণকে বিভ্রান্তি করা হচ্ছে, জনগণের ন্যায্য পাওনা যেটা, ন্যায্য অধিকার যেটা, সেইখান থেকে বঞ্চিত করা হচ্ছে, মানুষকে বিচারহীন রাখা হচ্ছে। মানুষের ওই সামাজিক মান মর্যাদা থেকে, সকল কিছু থেকে যখন আমি দেখলাম, তখন আমি নিজে সিদ্ধান্ত নিলাম আসলে এই জনগণের জন্য কিছু করা দরকার। রাজনীতি করি যেহেতু, রাজনীতি এখানে এই জায়গায় এখান থেকেই করতে হবে। কাজে সিদ্ধান্ত নিলাম আমি জনগণের জন্য কিছু করতে চাই। জনগণের জন্য কিছু করার জন্য আমাকে অবশ্যই জনপ্রতিনিধি হতে হবে, নির্বাচিত প্রতিনিধি হতে হবে। সেই মোতাবেক আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম। নির্বাচনে অংশগ্রহণ করে 2011 সালে আমি বিপুল ভোটের মাধ্যমে, আপনারা জানেন আমাদের আওয়ামী লীগের প্রার্থী ছিল, তখনও আমাদের আওয়ামী লীগের প্রার্থী ছিল 3 জন এবং বিএনপির প্রার্থী ছিল 1 জন। সেইখানে আমি বিপুল ভোটের মাধ্যমে প্রায় 3 জনের সমান পরিমাণ ভোট পেয়ে আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই। এবং চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরের দিন থেকেই আমি আমার পরিষদ বর্গদেরকে নিয়ে, আমি যখন আমি দায়িত্ব গ্রহণ করি, আমার প্রথম ছিল আমরা কিন্তু এখানে জনগণের সেবক হিসেবে এসেছি। কারণ আমি
একজন লয়ার হিসেবে, আমি একজন লয়ারও, আমি লয়ার হিসেবে আমি আমার সংবিধান পড়েছি, চেয়ারম্যানের সংজ্ঞা পড়েছি, মানুষ জনগণের অধিকার নিয়ে আমার জানা আছে, পড়া আছে, রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, আমি পরিণতি পড়েছি। আমি সেইখানে আমি জেনেছি আমরা যারা জনপ্রতিনিধি তারা হচ্ছে, সেখানে বলা হয়েছে সংবিধানের সার্ভেন্ট অফ দ্য পিপুল। একজন চেয়ারম্যান হচ্ছে সার্ভেন্ট অফ দ্য পিপুল, অর্থাৎ সার্ভেন্ট বলতে আমরা কিন্তু চাকর, আমরা সোজা ভাষায় যেটাকে বলা হয় চাকর। আমরা যখন বুঝতে পারবো আমি জনগণের চাকর, তখন কিন্তু আমাকে জনগণকে মালিক মনে করতে হবে, জনগণকে প্রভু মনে করতে হবে, এবং জনগণের যে সিদ্ধান্ত, জনগণের যে রায়, সেই রায়ের মর্যাদা দিতে হবে। আমি সেই অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে, শপথ করার পরে, আমি আমার পরিষদ বর্গদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে আমি প্রথম কাম শুরু করি। তখন সেখানে আমি তাদের উপর, আমার নির্দেশনা ছিল আমরা এইখানে জনগণের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে আসি নাই। আমার এই গোবিন্দ দাস ইউনিয়ন অবহেলিত একটি ইউনিয়ন ছিল, অত্যন্ত অবহেলিত। রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের কোনো অধিকার ছিল না, কোনো বিচার ছিল না, মামলায় মামলায় জর্জরিত ছিল প্রত্যেকটি পরিবার। এক পরিবার আরেক পরিবারের বিরুদ্ধে, আরেক পরিবার আরেক পরিবারের বিরুদ্ধে জমি জমা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে মামলায় জর্জরিত ছিল। এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য, এই জনমানুষকে শান্তি দেওয়ার জন্য কোনো নেতা খুঁজে পাওয়া যেত না, কোনো জনপ্রতিনিধিকে খুঁজে পাওয়া যেত না। আমি নির্বাচিত হওয়ার পরে এই যে জট, মামলা জট, আপনার বিভিন্ন ধরনের মানুষের অধিকার বঞ্চিত মানুষগুলো আগে আসলো, আমি অভিভূত হলাম, আনন্দিত হলাম, এবং নিজের কাছে অত্যন্ত ভালো ভালো লাগতে ভালো লাগলো। আমার কাছে মানুষ আমার কাছে আসে তাদের কাজ নিয়ে, আমি আনন্দের সহিত তাদের কাজগুলো করা শুরু করলাম। মানুষের যে অধিকার রয়েছে, আপনার সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ খাদ্যের অধিকার, মানুষের খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, তাদের ওই বিচার পাওয়ার অধিকার, তাদের এই অধিকারগুলো থেকে তারা বঞ্চিত। আমি চেয়ারম্যান হয়ে 39টা বাধ্যতামূলক, একজন চেয়ারম্যানের 39টা বাধ্যতামূলক দায়িত্ব রয়েছে, কাজ রয়েছে, এই কাজগুলো করতে হবে। যদি আমি চেয়ারম্যান হয়ে জনপ্রতিনিধি না হয়ে এই কাজগুলো না করি, তাহলে আমার চেয়ারম্যান হওয়ার কোনো সার্থকতা নাই, সেটা জনগণের সাথে তামাশা করার মতো হলো। আমি এই কাজগুলো বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, আমি যে বিষয়গুলো পেয়েছি, তাতে আমার জীবন যৌবনের সবকিছু দিয়ে আমি জনগণের জন্য কাজ করেছি, উজাড় করে জনগণকে ভালোবেসেছি। জনগণের যে, আমি যেটা বলতেছিলাম, আপনার ওই সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, যেমন আপনার বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড, ভিজিএফ, তারপরে আপনার ওই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সামাজিক নিরাপত্তার আওতায় যে বিষয়গুলো রয়েছে, এই সকল সুযোগ সুবিধাগুলো থেকে মানুষ বঞ্চিত থাকতো। সেইটা আমি এসে সরাসরি সরাসরি জনগণের সাথে, জনগণের মানুষ খুঁজে যে কে পাওয়ার যোগ্য, এই অধিকারের মধ্যে কার নাম আসবে, অগ্রাধিকার ভিত্তিতে কাদের তালিকা করতে হবে, সেই কাজগুলো আমি করে, তারপরে আমি এই বিষয়গুলো, এই সুযোগ সুবিধার যে বিষয়গুলো রয়েছে, প্রকৃতপক্ষে যারা পাওয়ার যোগ্য তাদের মধ্যে বিতরণের চেষ্টা করেছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যে মামলা জটগুলো ছিল, মোকদ্দমাগুলো ছিল, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে, আপনার কষ্টাবার আলিম মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে মামলা মোকদ্দমার জট ছিল, সেই বিষয়গুলো আমি নিষ্পত্তি করেছি। নিষ্পত্তি করে আমি এই শুরুতেই আমি আপনার মানুষের মধ্যে আশার সঞ্চার করতে পেরেছিলাম, এবং সেই অনুযায়ী আমার পূর্ণ মেয়াদকালীন সময়ে এই গোবিন্দ দাস ইউনিয়ন সম্বন্ধে আপনাদের অনেকেরই ধারণা আছে। আপনারা যারা জানেন গোবিন্দ দাস ইউনিয়নকে, এই গোবিন্দ দাস ইউনিয়ন পরিষদ একটি ব্যস্ত ইউনিয়ন হিসাবে আপনারা অনেকে ছিলেন। সার্বক্ষণিক সকাল 7টা থেকে রাত্রি পর্যন্ত, 7টা 8টা পর্যন্ত মানুষ পরিষদে থাকতো তাদের সেবা নেওয়ার জন্য। বিচার সালিশ থেকে শুরু করে আমি গ্রামে সালিশ গিয়ে সালিশ করেছি, বিরোধ নিষ্পত্তি করেছি। আমি কিন্তু গ্রাম আদালত প্রতিষ্ঠিত করেছি, আপনি হয়তো জানতে পাবেন, গ্রাম আদালত প্রতিষ্ঠিত করেছি আমি ভবাপুর উপজেলার মধ্যে প্রথম। আমি গ্রাম আদালত প্রতিষ্ঠা করে গ্রাম আদালতের মাধ্যমে আমি মামলা নিষ্পত্তি করেছি। কোর্ট থেকে মামলা ফেরত এসেছে ইউনিয়ন পরিষদে, সেই মামলাগুলো আমি গ্রাম আদালতে নিষ্পত্তি করেছি। মামলা জট কমিয়ে আমি আমার এই মেয়াদকালীন সময়ের মধ্যে মানুষের মধ্যে একটা স্বস্তির পরিবেশ এনে দিয়েছি। তারপরে আপনার উন্নয়ন যেহেতু এসেছে, উন্নয়নের কথা আমি বলেছি, উন্নয়নের যে বিষয়গুলো রয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার চেয়ারম্যানের পূর্বের 50 বছরের উন্নয়নকে আমি অতিক্রম করেছি আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে। এই গোবিন্দ দাস ইউনিয়নের মানুষ বলবে, গোবিন্দ দাস ইউনিয়নের মানুষ তার সাক্ষী, আমার বলার প্রয়োজন নাই। আমি অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে অবকাঠামোগত যত উন্নয়ন রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কার থেকে শুরু করে, বেঞ্চ চেয়ার টেবিল দেওয়ার লোক নাই শিক্ষা প্রতিষ্ঠানে, চেয়ার দেওয়ার লোক নাই, বেঞ্চ দেওয়ার লোক নাই, টেবিল দেওয়ার লোক নাই, বসার জায়গা নাই ছাত্রছাত্রীদের। এই কাজগুলো আপনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন, আমার 5 বছর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার টেবিল বেঞ্চ আমি সরবরাহ করেছি। এবং শিক্ষার পরিবেশ, শিক্ষা বান্ধব যে পরিবেশ নিশ্চিত করা দরকার, আমি মানুষকে এই গোবিন্দের আমি কারণ একটা জাতিকে এগিয়ে নিতে হলে প্রথমে সেই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি একজন শিক্ষিত মানুষ হিসেবে এটাকে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আমি শিক্ষা বান্ধব একটি পরিবেশ দেওয়ার জন্য গোবিন্দ দাস ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমি তদারকির মধ্যে এনে
খোঁজ খবর নিয়েছি কোথায় কিভাবে লেখাপড়া পাঠদান করানো হচ্ছে, ছাত্রছাত্রীরা ঝরে যাচ্ছে কিনা, ছাত্রছাত্রীরা সঠিকভাবে লেখাপড়া করছে কিনা। আমি বাড়িতে গিয়েছি, খোঁজ খবর নিয়েছি আমার শিক্ষাকে, এই ইউনিয়নের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে কিন্তু আপনারা জানেন গোবিন্দাসী টাঙ্গাইল জেলার মধ্যে অন্যতম একটি শিক্ষা নগরীতে পরিণত হয়েছে। আজকে গোবিন্দাসী অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষক যারা রয়েছেন, কমিটি যারা রয়েছেন, সুন্দরভাবে পাঠদান করে শিক্ষা ব্যবস্থাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে বর্তমান পর্যন্ত। এইটা কিন্তু অতীতে ছিল না, এটা আমি করেছি। এই শিক্ষার আমূল ব্যবস্থা পরিবর্তন যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা জাতি হিসাবে পিছিয়ে থাকবো। কাজেই আমার গোবিন্দাসী শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে অনেক দূরে গিয়ে এই উন্নয়নটা আমি করেছি এবং অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে আপনার তার সর্বোপরি মানে জনাব মানসিকতার আমিনুল যে একটা। ইসলাম, হ্যাঁ, জনাব আমিনুল ইসলাম, আপনি যেমনটা বলছিলেন ইউনিয়ন পরিষদের যে কাজগুলো পার্ট বাই পার্ট যে কাজগুলো রয়েছে স্থানীয় সরকারে, সে প্রত্যেকটা কাজই আপনি সূক্ষ্ম এবং পরিষ্কার ভাবে আপনি কাজ করেছেন। যদি আপনি আপনার এই কথাগুলো আমরা এই হিসেবে নিয়ে নেই যে ইউনিয়ন পরিষদের কোনো কাজকে আপনি অবহেলার চোখে দেখেননি এবং ইউনিয়ন জি পরিষদকে শক্তিশালী করার জন্য, ইউনিয়ন পরিষদের সেবাটাকে আপনি শক্তিশালী করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। আম, ধন্যবাদ আমিন সাহেব, আমি আপনার কাছে আসবো, আবার আসবো। জনাব আমি চলে যাচ্ছি একটু বাবু সাহেবকে। জনাব বাবু, আপনি তো নতুন চেয়ারম্যান প্রার্থী হিসাবে, কারণ আমিনুল ইসলাম আমির কিন্তু একজন অভিজ্ঞ চেয়ারম্যান ছিলেন এবং ইউনিয়ন পরিষদ সম্পর্কে উনি যে কথাগুলো বললেন এটাই কিন্তু বাস্তব যে একজন জনপ্রতিনিধির আসলে কি হওয়া দরকার। আসলে জনাব বাবু সাহেব, আপনারা তো কাউকে না কাউকে ফলো করছেন, আর যখনই একটু ভালো মানুষকে ফলো করা যায় তখনই কিন্তু অবশ্যই নিজেকেও একটু ভালো মানুষ হিসেবে গড়ে তোলার একটা সুযোগ থাকে। আসলে আপনাদের পরিকল্পনা কি, বিশেষ করে আপনার পরিকল্পনা কি? আপনি আপনি যদি নির্বাচিত হতে পারেন, আসলে আপনি কিভাবে অলওয়া ইউনিয়নটাকে আপনি কিভাবে নিয়ে আসবেন? এক সুন্দর প্রশ্ন করেছেন। যেহেতু আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সেই সূত্রে আমি দলকে প্রাধান্য দিয়ে কথা বলবো। কারণ এমপি মহোদয়, অলওয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ভুয়াপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছে, তারা অলওয়াটাকে শক্তিশালী করার জন্য আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের কাছে দায়িত্ব দিয়েছেন। সেই সুবাদে আমরা যতটুকু পারি অত্যন্ত কর্মীদের সহযোগিতা নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে দলের যে প্রসঙ্গটা, রাজনৈতিক প্রসঙ্গটা, যে কাকে অনুসরণ, কাকে কিভাবে ওই দেখভাল করার প্রয়োজনীয়তাটা আমার রয়েছে। সেটা হলো যে রাজনীতি করে আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমাদের বিগত দিনে এই অলওয়া ইউনিয়নের আওয়ামী লীগের যে চিত্রটা ছিল, আমি আসার পর থেকে সেই চিত্রটা অনেকটা পরিবর্তন হয়েছে। এবং আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব তানভীর হোসেন ছোট মনির ভাই যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তখন একদিন আমাকে কিছু কথা বলেছিলেন যে যেহেতু ইউনিয়নের নেতৃত্বে যাবে, সেই সূত্রে এলাকার মানুষের সাথে এবং আওয়ামী লীগের কর্মীবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে সুসংগঠিত করতে পারলে ভবিষ্যতে আরো রাজনীতি করার পথটা প্রশস্ত হবে। সেই সূত্রে এবং সেই ধারাবাহিকতার ভিতর দিয়ে দলীয় কোঠায় বিগত 3.5 বছরে 1886টি কার্ড আমার এই হাত দিয়ে আমি বন্টন করেছি। যে কার্ডের ভিতরে কোনো প্রকার কুলুষিত কোনো প্রকার রেশ আমার ভিতরে প্রবেশ করাইনি। আপনি হয়তোবা যেমন বিজিএফ কার্ড, বিজিটি কার্ড, বিধবা কার্ড, প্রতিবন্ধী কার্ড, এই কার্ডগুলোর ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এটা চেয়ারম্যান বলেন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, এগুলা কিন্তু বিক্রি করে তারা পকেটের টাকা নিয়ে বিভিন্ন ভাবে অপকর্ম করে বেড়ায়। যে আমি আমার নিজের কথা আপনার কাছে একটু মেসেজ দিয়ে দিতে চাই যে আমাদের ইউনিয়নের ভিতরে যে সমস্ত ব্যক্তি আছে, বিশেষ করে দলীয় কর্মী যারা রয়েছে, তাদেরকে আপনি একটু গোপনে বলে প্রকাশ্যে বলেন, একটু তাদেরকে প্রশ্ন করবেন যে বাবু 2.5 বছর 3.5 বছর যে অল ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে একজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে, যদিও সে সাধারণ সম্পাদক না, যদিও সে অল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি না, কিন্তু তার হাত দিয়ে যে কার্ডগুলো বন্টন হয় সেই কার্ডের ক্ষেত্রে কোনো প্রকার দুর্নীতির লেশ আছে কিনা। গত 1 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে প্রণোদনার কার্ডটি দিয়েছিলেন, আমার এই হাত দিয়ে আমি 360টি কার্ড বন্টন করেছি, যারা আজও তার সুফল ভোগ করছে। 2500 টাকা করে বিভিন্ন এলাকার মানুষ, সেটা দলমত নির্বিশেষে, সেটা আওয়ামী লীগের কোনো হিসাব করি নাই, জাতীয় পার্টির কোনো হিসাব করি নাই, আমার অল ইউনিয়ন আওয়ামী লীগের যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তাদের মাঝে এটা আমি আমার যারা সহযোগী সহযোদ্ধা রয়েছেন তাদের মাধ্যমে আমি পৌঁছানোর সবসময় চেষ্টা করেছি।
সেটাই হলো আমার সবচেয়ে বড় মনোবল এবং সবচেয়ে বড় শক্তি। যদি আজকে আমি এই সমস্ত জায়গা থেকে 2টা টাকার দুর্নীতি করে আমি আমার সন্তান, আমি আমার পিতামাতা নিয়ে যদি বাজার ঘাট করে আমি সংসারকে উজ্জ্বলিত করার চেষ্টা করতাম, আজকে হয়তোবা এই সাহস আর শক্তিটুকু আমার থাকতো না। আমাদের এক মানে সম্মানিত অতিথি আমিনুল ইসলাম আমিন সাহেব, আমার ছাত্রলীগের রাজনৈতিক অভিভাবক, তাদের অনুপ্রেরণায় বিভিন্ন সময়ে আমরা রাজপথে যে আন্দোলন করার সুযোগ পেয়েছি, তাদের যে মন মানসিকতা, তাদের যে রাজনৈতিক দুর্দিনের চিত্র আমাদের চোখে ভেসে উঠেছে, আমরা সেইগুলো সবসময় স্মরণ করে চলার চেষ্টা করি। আজকে হয়তোবা আওয়ামী লীগের সুদিন, সেই সুদিনের মাথায় আপনি জানেন কিনা আমি জানি না, আমার অলওয়া ইউনিয়নে 5-6 জন আওয়ামী লীগের প্রার্থী হয়েছে। বাস্তব কথা বলতে গেলে অনেক পিছনের ইতিহাসে চলে যেতে হবে, যদিও আমরা বয়সেও অনেক কম, অনেক ইতিহাসই জানি না। তবে এই ভুয়াপুরের, বিশেষ করে আমার অলওয়া ইউনিয়নের মাটিতে কে কত দিন ধরে আওয়ামী লীগ করে, কে কতজন লোক নিয়ে ভুয়াপুরের রাজপথে মিছিল করেছে, এটা আমাদের কিন্তু সুস্পষ্ট ভাবে, বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন আওয়ামী লীগের দুর্দিন, এই ভুয়াপুরের মাটিতে কে কয়জন লোক নিয়ে ওই রাজপথে হরতাল অবরোধ পালন করেছে, সেটা কিন্তু আমাদের অজানা নয়। আজকে দলের সুদিনে অনেকেই বসন্তের কোকিলের মতো অলওয়া ইউনিয়ন আওয়ামী লীগের নাম নিয়ে এবং বিভিন্ন ভাবে 3 ঘন্টার আওয়ামী লীগ করে আজকে তারা দলীয় প্রার্থী হয়েছে। আজকে আমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন থেকে যায়, কিন্তু সঠিক প্রশ্নের উত্তর দিতে গেলে হয়তোবা দেখা যায় যে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা আসতে পারে। আমরা যেহেতু আপনাকে আমি প্রশ্ন করতাম, কিন্তু সেই প্রশ্নটা আমি আমি আর নিজের কাছে বারবার করি, আজকে যদি আমি স্বতন্ত্র নির্বাচন করতাম, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আওয়ামী লীগের প্রতীক নিয়ে কিন্তু আমি অলওয়া ইউনিয়নের মানুষের কাছে বারবার না 1000 বার যাওয়ার চেষ্টা করব। কিন্তু দল যদি আমাকে মনোনীত না করে, তারপরেও কিন্তু আমাকে আওয়ামী লীগ করতেই হবে। সেই দিকে চিন্তা ভাবনা করে আজকে কিন্তু আমি রাকিবুজ্জামান খান বাবু আজকে অলওয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে দাঁড়িয়েছি। কিন্তু অনেক ভাবেই অনেকেই 6 দিনের রাজনীতি করে অনেকের বংশের ভিতরে হয়তো আওয়ামী লীগের চিত্র নেই। অলওয়া ইউনিয়নের যে বেহাল অবস্থার কথা বলেছেন, আমাদের এই ইউনিয়নটাতে বিএনপির একটি দুর্গ হিসেবে আমরা জানি। বারবার বারবার মনে করেন যে ঘাত প্রতিঘাত এসেছে। আমি যে ওয়ার্ডের সন্তান, এই আমাদের এই চন্ডিকলার একটা ওয়ার্ড রয়েছে, 5 নং ওয়ার্ডের সন্তান আমি। এটা কিন্তু আওয়ামী লীগের দুর্গ খেতে একটা ওয়ার্ড। সেই ওয়ার্ডের চিত্র আমার মনে হয় সারা ভুয়াপুরের মানুষ জানে, যে এখানে দলের দুর্দিন আসলে, দুঃসময় আসলে এই অলওয়া ইউনিয়নের ভিতর থেকে কোন কোন পরিবার, কোন কোন গ্রাম, কোন কোন মানুষগুলো তারা বারবার বারবার আওয়ামী লীগের মিছিল মিটিং এ সম্পৃক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের এই তৃণমূল পর্যায়কে জাগ্রত করার জনাব চেষ্টা করে। সেই দিক জনাব বাবু সাহেব, জি আপনার কথাই তাহলে একটা জিনিস আপনি পরিষ্কার হলাম যে আওয়ামী লীগের কিন্তু আমাদের শীর্ষ স্থান থেকে, যেমন আমাদের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এবং আরো ঊর্ধ্বতন যারা আছেন, তারা কিন্তু একটি কথা বারবার বলে থাকে যে আওয়ামী লীগের মধ্যে কিছু বাসা বেঁধেছে কিছু লোক এসে, যারা আওয়ামী লীগকে নষ্ট করতে চাচ্ছে, নতুন করে তারা অনেক কিছু করতে যাচ্ছে। আপনার কথা একটা জিনিস পরিষ্কার হলাম যে অলওয়া ইউনিয়নের যেহেতু তৃণমূল নিয়ে আপনি কাজ করেন, আপনার কথা কিন্তু একটা জিনিস উঠে আসতেছে পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারতেছি। তাহলে কি ওবায়দুল কাদের যে কথাগুলো বলে যাচ্ছে, এটা কি বাস্তবসম্মত? তৃণমূল পর্যায়ে এরকম কিছু আপনি বলতে চাচ্ছেন? কোনটা আমাদের ওবায়দুল ক্লিয়ারলি কাদের সাহেব বুঝতে কিন্তু পারেনি। একটি কথা জি বারবার বলে যায়, জি যে জি জি আওয়ামী লীগের মধ্যে কিছু লোক এসে বাধা বাঁধছে, যেমন বিএনপি, ওটা জামাত এবং শতভাগ, অন্যান্য দলের লোকজন চলে আসছে। অবশ্যই আপনি আপনি যে অবশ্যই কথাগুলো অবশ্যই। বললেন, এই কথার ভিতরে কিন্তু একটি কথা আমরা স্পষ্ট পেলাম যে আপনার ইউনিয়নে কি আসলে এরকম কোনো কিছু হয়েছে যে দুর্দিনে তারা কাছে ছিল না, এখন সুদিন তারা কাছে এসে আমি তো আওয়ামী আপনাকে লীগকে? বললাম যে 6 দিনের রাজনীতি করে তারা আজকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছে। আমাকে ভুলে গেলে চলবে না যে অলওয়া ইউনিয়নের যে আজকের বর্তমান চেয়ারম্যান, সে কিন্তু শক্তিশালী বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। এই ভোটটা কিন্তু ওই গোবিন্দাসী ইউনিয়নের মানুষ এসে দিয়ে যায় না, ওই গাবসারা চরের মানুষ এসে কিন্তু দিয়ে যায় না। এই ভোটটা কিন্তু আওয়ামী লীগের পরিবার থেকেই যায়। এই ভোটটা কিন্তু বিএনপির পরিবার থেকেই ওই রহিজউদ্দিন আগন্দ সাহেবকে নির্বাচিত করে। আজকে সঠিক সঠিক মনোনয়নের না থাকার কারণেই হয়তোবা বারবার বারবার এই বিপর্যয়ের চিত্র কিন্তু আমরা অলওয়া ইউনিয়নের মাটিতে দেখতে পাচ্ছি। এই দুর্বলতাটা আসলে কোথায়? সঠিক সিদ্ধান্ত নেওয়া, নাকি আপনার তৃণমূল থেকে যারা দায়িত্ব পালন করছে, যেমন অলওয়া ইউনিয়নে কিংবা ভবাপুর থানায় যারা আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয় যারা আছে, আসলে না, তাদের ভুয়াপুর ভুল থানা নাকি আওয়ামী এটা লীগ আসলে? অত্যন্ত সুসংগঠিত। ভুয়াপুর থানা আওয়ামী লীগ
আমাদের জনপ্রিয় নেতা ববর থানা আওয়ামী লীগের সভাপতি, 71-এর বীরঙ্গনার মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ সাহেব, তার শক্তিশালী ভূমিকা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে সারা ভুয়াপুরকে তিনি অত্যন্ত সুসংগঠিত করেছেন। এটা নিঃসন্দেহ নির্দ্বিধায় আমরা সবসময় বলি, সে অত্যন্ত অভিজ্ঞ সম্পন্ন। তার রাজনৈতিক ছায়ায় আমাদের ভুয়াপুরটা অনেক শক্তিশালী। কিন্তু আজকে আপনার অলওয়া ইউনিয়নের চিত্রের কথা আপনি আসেন, বলেন যে আমাদের এই ইউনিয়নে আমরা একাধিক প্রার্থী হয়েছে। সেটা কেন, কোন জোরে, কোন মনোবলে হয়েছে? আমরা কোন মনোবলের ভিতরে আজকে এই একাধিক প্রার্থী হইলাম? সেটাও আমার বড় কথা না, আমি তর্কে যেতে চাই না, বিতর্কে জড়াইতে চাই না। সবচেয়ে বড় কথা, আমি অল ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। সেখানে এমন একজন ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়া উচিত, সেটা আমরা ভবর থানা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেটা আমি পূর্বেই বলে গেলাম। মেয়র মাসুদুল হক মাসুদ সাহেব অত্যন্ত অভিজ্ঞ, অত্যন্ত দূরদর্শী রাজনীতিবিদ আমাদের ভুয়াপুরের। তিনি আমাদের অহংকার। আমাদের ভুয়াপুর গোপালপুরের প্রাণপ্রিয় জননেতা তানভীর হাসান ছোটমণি ভাই, তিনি অত্যন্ত মানে দূরদর্শী নেতা। তিনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের অলওয়া ইউনিয়নের ভিতরে একটি যোগ্য প্রার্থী দিবেন, যে প্রার্থী আগামীতে অলওয়া ইউনিয়নের এই নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারে। এটা শতভাগ শান্তিপূর্ণ পরিবেশের ভিতরে। আমার অলওয়া ইউনিয়নের মানুষগুলো, আমরা কিন্তু বিল বেষ্টিত ইউনিয়নের মানুষ। এই মানুষগুলো অত্যন্ত শান্ত কিন্তু নির্ভীক। তারা সব সময় ভোটকে রক্ষা করে সব সময় দেখা যায় যে একজন সঠিক সিদ্ধান্ত নিতে চায়। কিন্তু দলের ক্ষেত্রে যদি ত্রুটি না হয়, সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করলে যদি যোগ্য একজন প্রার্থী আমাদের এই অলওয়া ইউনিয়নের দেয়, অবশ্যই আমরা নৌকার বিজয়, আমরা কাঁধে কাঁধ মিলে, যারা আওয়ামী লীগের পরিবারের সন্তান রয়েছে, যারা আওয়ামী লীগের ভোটার বিন্দু রয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীবৃন্দ, কৃষক লীগের কর্মীবৃন্দ রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে অবশ্যই এর সুফল আমরা ভুয়াপুর ধন্যবাদ, ধন্যবাদ জনাব। উপজেলা আওয়ামী লীগকে, আমাদের তানভীর হাসান জননেতা ছোট মনু ভাইকে উপহার দিতে পারবো, এটা আমাদের অত্যন্ত বিশ্বাস। ধন্যবাদ জনাব রাকিবুজ্জামান খান বাবু। আমি আপনার কাছে আবার আসবো। আমি চলে যাচ্ছি আমিনুল ইসলাম আমিন সাহেবের কাছে। আমিন সাহেব, আমাদের আমাদের রাকিবুজ্জামান খান বাবু সাহেব কিন্তু বেশ কিছু প্রসঙ্গ এখানে নিয়ে আসছে। আমি সেই প্রসঙ্গে না গিয়ে সেই প্রসঙ্গে আমরা যদি সুযোগ পাই আমি কথা বলবো। আমি একটু চলে যাচ্ছি আপনার সেই পিছনের দিকে, যেখানে আমরা থেমে গিয়েছিলাম, যে আপনি ইউনিয়নে অনেকগুলো উন্নয়নমূলক কাজ করছেন, অনেক অবকাঠামো কাজও আপনি দেখালেন। কিন্তু একটি জিনিস কিন্তু আপনার গোবিন্দাসীর মানুষ কিন্তু শুধু গোবিন্দাসী না, তার সারা টাঙ্গাইলের মানুষ তাকিয়ে থাকে গোবিন্দাসীর দিকে একটি মাত্র কারণে। গোবিন্দাসী কিন্তু অর্থনৈতিক একটি অঞ্চল এবং অর্থনৈতিক ভাবে সুসংগঠিত করে বিশাল বড় একটি অর্থনীতিকে, সেটা হলো বালুমহল এবং গোবিন্দাসী হাটটি। যখন আপনি চেয়ারম্যান ছিলেন, তখন এই বালু মহলে যারা দায়িত্ব ছিল, এবং আপনিও সেখানে ছিলেন কিনা আমি জানি না, এবং গোবিন্দাসী হাটটায় যারা দায়িত্ব ছিল, এখান থেকে যে অর্থনৈতিক, এবং এখান থেকে আমরা দেখছি অনেক অনৈতিক কাজও এখান থেকে চলে আসছে, এবং অনেক লোক এখান থেকে স্বাবলম্বী হয়েছে, এবং আজকে তারা কিন্তু অনেক স্বাবলম্বী। আসলে তখন যখন আপনি চেয়ারম্যান ছিলেন, তখন এই অবস্থাটা কেমন ছিল? আমিনুল ইসলাম। ধন্যবাদ। অর্থনৈতিক, আপনি আসলে, আমরা কিন্তু রাজনীতির মধ্যে আসলে গেছিলাম, জি রাজনীতির জি, মধ্যে থেকে আবার একটু ব্যাগে আসলাম। একটু ব্যাগে আসছেন আমার একটু একটু, কারণ আপনার আগ্রহ ছিল উন্নয়নের যে আমি চিত্রের এই সাথে জিনিসটা চলে আসে, সেই জন্য বর্তমান বলছিলাম। রাজনীতির হালচাল, যা হোক, আমি বলছি বিষয়টা হলো, আপনি যেটা বিষয়গুলো জানতে চাচ্ছেন, তখন আসলে আমরা ওই সময় তো এই বর্তমান যে পর্যায়ে ব্যবসা বাণিজ্য যেভাবে হচ্ছে, তখন এইভাবে ব্যবসা ছিল না। ঘাটের বালু ব্যবসার সংখ্যা কম ছিল, তখন ঘাট আলাদা ব্যবসা করতো। যাদের ঘাট ছিল, যাদের জমি ছিল, যাদের ইকুইপমেন্ট ছিল, তারা ব্যবসা করত, জনগণ ব্যবসা করত। এখন কিন্তু এই সিস্টেমটা নেই। এখন একটু ব্যবসাটা রাজনৈতিক হয়ে গেছে। এখন ব্যবসাটা রাজনৈতিক হয়ে গেছে। প্রকৃত ঘাট মালিকরা যেমন ব্যবসা করতে পারে না, তদরূপ ব্যবসার অবস্থানটাও এখন বর্তমানে ভালো নাই। বালু মহলের আপনার যেখান থেকে বালু আমরা কিনে এনে, ক্রয় করে এনে বিক্রি করতাম, সেখানে আপনার বালু ছিল 50 পয়সা সেফটি। 50 পয়সা সেফটি আমরা বালু বিক্রি করতাম। ওই আপনার গাড়ি, 500 সেফটির গাড়ি 2,000-2,500 টাকা পর্যন্ত, এখন 4,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ওইখানে 2 টাকা সেফটি, পার সেফটি 2-2.5 টাকা দিতে হয়। তারপরে নানান রকমের সমস্যা আছে, যেগুলো এখানে বলা যাবে না, আমি বলতে চাই না এগুলো। কোনো সময় হয়তো বা সময় হলে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই বলবো। আমি এইটুকু শুধু বলতে পারি, বর্তমানে ব্যবসার অবস্থাটা আসলে, ঘাটের যারা ঘাটওয়ালা, যারা ঘাট
ওই আপনার ইয়ার্ড তৈরি করেছে, তাদের মধ্যে ব্যবসাটা নাই। ব্যবসা মহল কেন্দ্রিক একটা ব্যবসা আছে, যেটা ওই আপনার 1 কোটি 1.5 কোটি টাকার মহল, তারা আবার ইজারা নিয়ে সেটা ভাগাভাগি নাকি হয় আপনার, আমি 100% নিশ্চিত না, নিশ্চিত হুম। যদিও না, তবে আমি জানি যে এটা 15 লক্ষ 14 লক্ষ টাকা 14 কোটি টাকা পর্যন্ত ভাগাভাগি হয়, 1.5 কোটি টাকার ভাগ। এই টাকাটা মানে জনগণের টাকাটা, যেই টাকাটা আপনার এয়ারডালারা ঘাটালারা নিবে, সেটা ওই নদীতেই চলে যায়, নদীতেই সেটা ভাগাভাগি হয়ে চলে যায়। এটা দুঃখজনক বিষয়। আর গোবিন্দাসে হাটের যে বিষয়টা, হাটের যে অবস্থানটা ছিল, আমরা আসলে বর্তমানে হাট আপনার ওই পিগনা বলেন, তারপরে আপনার আরো ওই মির্জাপুরে একটি হাট রয়েছে, পার্শ্ববর্তী হাট তৈরি হওয়ার কারণে, আর এখানে আমাদের গোবিন্দাসীতে অনিয়ম, হাটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অনিয়ম রয়েছে, ব্যাপারীদের উপরে জুলুম করা হয়েছে, আমাদের এলাকার মানুষই এই জুলুম গুলো করেছে, অনিয়ম গুলো করেছে, তাদের উপর অত্যাচার করেছে, কম বেশি করেছে। এই বিষয়টা একটু প্রভাব প্রভাব ফেলেছে হাটের উপরে। এবং আপনার পার্শ্ববর্তী যে হাটগুলো নতুন হাট তৈরি হয়েছে, সেই হাটগুলোর কারণে আমাদের এই হাটটা কিন্তু বর্তমানে অবস্থান খুবই শোচনীয়, নাই বললেই চলে। আপনার এবছর আপনার ওই সরকারি খাস আদায়ে দেখা গেছে আপনার 50 লক্ষ 55 লক্ষ টাকা, যেই হাট আপনার 4 কোটি 5 কোটি টাকা ইজারা হতো, সেই হাট এখন আপনার বছর আপনার 50 55 লক্ষ টাকা আসে। কাজে এই হাট অর্থনৈতিক অবস্থা এই বর্তমানে শোচনীয়। এটা ইনন, তবে আপনি যেটা বলছেন এই ইননটা স্বাবলম্বী ইনন, এই ইউনিয়নটা অবশ্যই স্বাবলম্বী ইউনিয়ন। আমি চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যান থাকা অবস্থায় আমার ওই মেম্বারদের সম্মানের থেকে শুরু করে আপনার এই ইউনিয়নে মানুষ ট্যাক্স দেয়, আপনার এই ইউনিয়নে আপনার ওই থোক বরাদ্দ থেকে শুরু করে যে বিষয়গুলো আসে, সর্বোপরি এটা অর্থনৈতিক হাট, অর্থনৈতিক এলাকা। তবে আগামীতে আগামীতে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের প্রিয় নেতা, বর্তমান মাননীয় সংসদ সদস্য জনাব জননেতা তানভীর হাসান ছোট মনির ভাই, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের একজন নেতা, কাছের একজন মানুষ। সেই সুবাদে আমাদের নিকরাইল এবং গোবিন্দাসী এলাকায় অর্থনৈতিক জোন স্থাপন করতে যাচ্ছেন। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কাজ অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে, আপনার ওই অধিগ্রহণের কাজ প্রায় শেষের দিকে। আগামী বছরে হয়তো বা মাটি ভরাটের কাজ শুরু হবে এবং অধিগ্রহণের জমিওয়ালাদের টাকা দেওয়া শুরু হবে। এই কাজটা সম্পন্ন হলেই আমাদের নিকরেল এবং গোবিন্দাসী পরিপূর্ণরূপে অর্থনৈতিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি এই বিষয়টা বলছি, আরেকটু বলতে চাই রাজনীতির বিষয়ে। আপনারা এখন তো রাজনীতিতে আসলে আমার শ্রেষ্ঠপদ বাবু যে বিষয়গুলো অবতারণা করেছেন, এবং আপনিও বিষয়টা, আপনি যে বিষয়গুলো আমি বুঝতে পেরেছি জানার চেষ্টা করেছেন, জানতে চেয়েছেন, সেই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। সেটা জি জি। হচ্ছে আজকে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আপনার 5 বছর পূর্বে, 10 বছর পূর্বে যে পর্যায়ে ছিল, বর্তমানে সেই পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নেই। বর্তমানে শুধু ওই ধান্দার রাজনীতি চলছে, শুধু ধান্দাবাজি হচ্ছে। বর্তমানে রাজনীতি বলতে কোনো কিছু নেই আমাদের ভবপুরে, অন্য কোথাও কি আছে আমি জানি না। এইখানে আমাদের আওয়ামী লীগের বর্তমান যে শক্তিশালী অবস্থা, এটা আমি স্বীকার করি, অপকটে আমাদের প্রিয় নেতা তানভীর হাসান ছোটমনির নেতৃত্বে বর্তমানে আওয়ামী লীগ যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ। যেমনি ঐক্যবদ্ধ, অনুরূপ ভাবে আবার এই আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা আপনার জামাত ইসলাম থেকে, বিএনপি থেকে, ওই জাতীয় পার্টির থেকে, বিভিন্ন দল থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের আওয়ামী লীগটাকে তছনছ করে রেখেছে। আজকের আওয়ামী লীগ পূর্বের ওই শান্তিপূর্ণ যে পর্যায়ে ছিল, আমরা যেইভাবে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে আমরা কাজ করেছি, সেই অবস্থানটা নাই। আজকে হিংসা, ঈর্ষা, প্রতিহিংসা আজকে আওয়ামী লীগ জর্জরিত। এই ভবনের আওয়ামী লীগ যদি এইভাবে চলতে থাকে, সারা বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে চলছে আমি জানি না। তবে পেপার পত্রিকা, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি বর্তমানে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণে আওয়ামী লীগ আলাদা আওয়ামী লীগ করতে পারতেছে না, আওয়ামী লীগ আলাদা আওয়ামী লীগকে আওয়ামী লীগ নেতৃত্ব দিতে পারতেছে না। আজকে তারা অপমানিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, তাচ্ছিল্য হচ্ছে যারা আওয়ামী লীগ করছে। দুর্দিনে যারা আওয়ামী লীগকে সুসংগঠিত করে দলকে ঐক্যবদ্ধ রেখেছে, দলকে যারা আজকে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় যাচ্ছে, আমাদের প্রিয় নেত্রী যার জন্য আমরা রাজনীতি করি, যার জন্য আওয়ামী লীগ করি, যেই নেত্রী হাসলে বাংলাদেশ হাসে, যেই নেত্রী কাঁদলে বাংলাদেশ কাঁদে, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা রাজনীতি করি। আজকে শেখ হাসিনাকে, আমার বিশ্বাস শেখ হাসিনাকে ঘেরাও করে ফেলা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল 75-এর 15 আগস্ট। সেই 75-এর 15 আগস্ট কিন্তু একদিন আসে নাই, তাকে এই 75-এর 15 আগস্ট পর্যন্ত একের পরে এক পট পরিবর্তনের মাধ্যমে 75
উম, প্রিয় দর্শক, আমরা টেকনিক্যাল হয়তো ইন্টারনেটের একটু গোলযোগের মধ্যে পড়েছি। প্রিয় দর্শক, আপনারা অপেক্ষায় থাকুন, একটু অপেক্ষা করুন, আমরা আমাদের সম্মানিত অতিথিকার বক্তব্য আমরা শুনতে পারবো। আমরা হয়তো ইন্টারনেটের একটি সংযোগে আহ, একটু টেকনিক্যাল গোলযোগের মধ্যে আমরা পড়ে গেছি। প্রিয় দর্শক, আমি এই ফাঁকে আমি একটু আমাদের সম্মানিত অসংখ্য দর্শক আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে। আমি এই সুযোগ আমি একটু দর্শকদের একটু কিছু কমেন্টস আমি পড়ে আসি। আলাউদ্দিন সরকার লিখছেন, আমিন ভাইকে নৌকা প্রতীক না দেওয়া মানে গোবিন্দেশী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে সরাসরি বেইমানি করা। আমাদের তামজিদ ফারুক লিখছেন, গোবিন্দেশী ইউনিয়নের একজন সুযোগ্য চেয়ারম্যান হিসাবে আমিন ভাই হলো একজন সফল চেয়ারম্যান, আমিন ভাইকে একজন বর্তমান চেয়ারম্যান। আমাদের রফিকুজ্জামান লিখছেন, রাফিকুজ্জামান খান লিখছেন, 1949 সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করে আসছে রাকিবুজ্জামান খান বাবুর পরিবার, ভবিষ্যতেও থাকবে। রাকিবুজ্জামান খান বাবুর রাজনীতি পেশা নয়, নেশা। আমাদের খায়রুল খন্দকার লিখছেন, আমিন ভাই গোবিন্দেশী ইউনিয়নকে বঙ্গবন্ধু ছবি ভাঙচুরকারী, সে নাকি আওয়ামী লীগের দলীয় প্রার্থী, সে সম্পর্কে কিছু তথ্য দিন। আহ আমরা আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের সম্মানিত অতিথি আমিনুল ইসলাম আমিন স্যারকে আমি প্রশ্ন করব। আমি খায়রুল খন্দকার বলেছে, আলমগীর ভাই আমিন চেয়ারম্যানকে উত্তর দিতে বলেন। অবশ্যই উত্তরটি উনি দিবেন। আমাদের সাথে বাবু ভাইকে অলওয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে পাই, লিখছেন জি কে প্রান্ত। আমাদের আহ, কে এইচ তাহমিল ইসলাম লিখছেন, আমিন ভাই। আমাদের আরো কিছু দর্শক আমাদের এখানে যুক্ত হয়েছেন, অসংখ্য দর্শক আমাদের এখানে প্রশ্ন করেছেন। আমি সবার উত্তরগুলা হয়তো ওইভাবে করতে পারছি না। প্রিয় দর্শক, আমাদের খায়রুল কথা হচ্ছে, আমিন ভাই আপনি গোবিন্দেশী আমিন ভাইকে গোবিন্দেশী ইউনিয়ন পরিষদে দেখতে চাই। হম আমাদের প্রিয় দর্শক, আমাদের কিন্তু অসংখ্য দর্শক আজকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাহ আলম সরকার লিখছেন, গোবিন্দেশী ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং গোবিন্দেশী ইউনিয়ন আওয়ামী লীগের ভিত মজবুত করতে আমিন চেয়ারম্যানের বিকল্প নাই, রাজনৈতিক বিবেচনায় নৌকা পাওয়ার অধিকার একমাত্র সেই সংরক্ষণ করে। প্রিয় দর্শক, আমরা আমরা আরো আমাদের মিজানুর রহমান বাবু লিখছেন, অনর অনর্য বর্ষী বক্তা, তার বক্তব্যই বোঝা যাচ্ছে আমিন চেয়ারম্যানের কথাগুলো একদম সঠিক। প্রিয় দর্শক, আপনারা কমেন্টস করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন। আমরা আমাদের সম্মানিত আমিন চেয়ারম্যানের বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো, উনি আমাদের সাথে সংযুক্ত হচ্ছে। আমি একটু চলে যাচ্ছি রাকিবুজ্জামান খান বাবু সাহেবের কাছে। জনাব বাবু সাহেব, আহ, আমি আপনার কাছে চলে যাচ্ছি। বিষয়টা হলো যে, যেহেতু আওয়ামী লীগের যে যে দুর্দশা, যে কথাগুলো আপনারা বলতে চাচ্ছিলেন, যেগুলো বলছেন, আসলে দোষটা আপনি কাকে দেবেন? এটা তো আপনারা আওয়ামী লীগই, তো এখানে তো সব তো আওয়ামী লীগের লোকজনই তো এখানে জড়িত। এখানে তো অন্য লোক, যে অন্য কোনো দলের থেকে লোক আসলে পারে তো অবশ্যই আপনাদের মাধ্যমে এটা আসতে হবে। সেখানে আপনারা আহ, কেন তাদেরকে স্থান করে দিচ্ছেন বাবু? যে কথা বললেন সেটার জন্য কাউকে দোষারোপ করছি না, কিন্তু আমরা মাঠের যে চিত্র, এই চিত্রের আলোকে কথাগুলা বললাম। কারণ হলো যে আমরা প্রার্থী হয়েছে, যে আমি নৌকা চাই, আমার নৌকা প্রয়োজন, নৌকা থাকলে আমি নির্বাচন করতে পারবো। এটা যেমন আমার একটা মনের আশা, আবার দলীয় কিছু বিধিনিষেধেরও ব্যাপার আছে। এই সূত্রে কিন্তু আজকে আমরা বিভিন্ন জায়গায় যে দলীয় প্রার্থীগুলা হয়েছে সেইগুলার ক্ষেত্রে দোষারোপ এককভাবে কাউকে দেওয়ার মতো না, দেই না। কারণ আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন এশিয়া মহাদেশের ভিতরে। সেই সূত্রে সেখানে ত্রুটি বিচ্যুতি অনেক কিছুই থাকতে পারে। সেটা আমাদের মানে আলাপ করার মতো পরিবেশ পরিস্থিতি হয়তো বা আজকে এখানে না, যেহেতু একটা চেয়ারম্যান প্রার্থীর বিষয়, দলীয় বিষয়টা একটু ভিন্ন। হ্যাঁ, বাবু সাহেব, তারপরেও বাবু বারবার সাহেব আমি তারপরেও আহ, বারবার হ্যাঁ, জি জি। তারপরেও বারবার হয়তোবা এই দলীয় প্রসঙ্গটাই উঠে আসে। মূলত আমরা দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। এখানে আওয়ামী লীগের বহু নীতি নির্ধারক আছে, যারা এটা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এক একজনের কাছে এক এক দিক দিয়ে হয়তোবা তারা নিজেকে যোগ্যতার স্থানে দিয়ে যান। হয়তোবা সে স্থান থেকে আমি ওই চিন্তা ভাবনা করি যে সংগঠনের সুবিধার জন্য, কিংবা রাজনৈতিক অবস্থা ঠিক রাখার জন্য, কিংবা মানুষের সেবা করার জন্য, উন্নয়নমূলক, যেটা আমার সরকার দলীয় একজন চেয়ারম্যান থাকলে
সেটা হয়তো বা ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজের জন্য আরেকটু মানে পথ প্রশস্ত হবে। নানান জনের নানান প্রার্থী যারা আছেন তারা নানান ভাবে হয়তো বা চিন্তা ভাবনা করে। কিন্তু আমি ছোট্ট করে যে বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে চাই, আমি নৌকার প্রার্থী হতে চাই, আওয়ামী লীগের প্রার্থী হতে চাই, আমার একটা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি আছে। আপনি একটা বর্ধিত সভা দেন না কেন? মানে কাউন্সিলের ভোটের মাধ্যমে একজন প্রার্থী, যোগ্য প্রার্থী খুঁজে বের করার চেষ্টা করি আমরা। যে মনোনীত হবে তাকে আমরা আগামী দিনে চেয়ারম্যান হিসেবে হয়তো ওই স্থানটাতে নিতে চাই। এখন কার কত মনে, আজকে আওয়ামী লীগ করবো, আজকে আওয়ামী লীগের সুদিন আজকে আওয়ামী লীগ করবো, ভবিষ্যতে দুর্দিন আসবো সেদিন আওয়ামী লীগ করবো কিনা সেটার গ্যারান্টি তো আমরা দিই না। এই গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি না। দলের সুদিন আছে বিদায়ে আওয়ামী লীগের প্রার্থী আমরা হই, কিন্তু দলের দুর্দিনে কে কয়জন থাকবো সেটা আমরা সোজা হয়ে বুক ফুলিয়ে আমরা বলি যে দলের দুর্দিনে যেমন ছিলাম দলের সুদিন আজকে আছি, আবার দলের যদি কোনোদিন দুর্দিন আসে আমরা আওয়ামী লীগই করব। কিন্তু সেই ধরনের মন মানসিকতা, পথ, চিন্তা চেতনা কোন প্রার্থীর কি আছে এটা আমার বড় কথা না। আমি নিজে একজন প্রার্থী হয়েছি, অল ইউনিয়নবাসীর কাছে, আমি সাধারণ মানুষজনের কাছে যাওয়ার সবসময় চেষ্টা করি। তার চেয়ে বড় হিসাব, তার চেয়ে বড় মনোবল এবং শক্তি আমার, সেটা আমি অল ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করব। এবং তাদের যারা চিন্তা ভাবনা করে যে ভবিষ্যতে অলওয়াটা, আপনি শুরুতে একটি কথা বলে গেছেন যে আমাদের অল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থাটা হয়তোবা একটু দুর্বল, সেটা কেন? এখানে অর্থের এমন কোনো প্রভাব নেই যে দলীয় নেতৃবৃন্দ সেটা মনে করেন যে ওই ব্যবহার করে তারা বিভিন্ন ভাবে সুসংগঠিত করবে। আমি সুসংগঠিতের সংজ্ঞাটাই আপনার কাছে এখনো অসমাপ্ত আমি রেখে দিলাম, কারণ হলো এই সংজ্ঞাটা আমার জানা নাই। কারণ আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত ইউনিয়ন গুলো রয়েছে, যে সমস্ত ইউনিয়ন রয়েছে, তারা রাজনৈতিক সূত্রে তারা কিন্তু অর্থবান হয়ে গেছে, তারা বিত্তবান হয়ে গেছে। আমার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আজকে দলের সাথে সম্পৃক্ত, যারা আওয়ামী লীগ করে দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত, কয়টা ব্যক্তি আজকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে। হয়তো ভাই এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো সাংগঠনিক অবস্থা দুর্বল, কিন্তু মূলত আওয়ামী লীগ দুর্বল না, অর্থবিত্তের দুর্বল হতে পারে, কিন্তু আওয়ামী লীগ এখানে দুর্বল অবস্থায় নেই। আজও মনে করে যে স্বাধীনতার পূর্বে থেকেই এই ইউনিয়নের মানুষেরাই ভুয়াপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। যে কথা একটু আগে আপনাকে আমি বলে গেলাম, আমাদের প্রয়াত নেতা জনাব আব্দুল হামিদ ভোলা চাচা গত বছর মারা যাওয়ার কারণে আজকে আমাদের ভুয়াপুর উপজেলার একজন আমরা অভিভাবককে হারিয়েছি। তারপরে যে বিষয়টা হলো আমাদের এখানে অর্থনৈতিক এমন কোনো অবস্থা দলীয় সূত্রে জি নেই বাবু সাহেব, যেটা আমি দিয়ে। আপনার কাছে, বাবু জনাব বাবু বাবু আমি আপনার কাছে আবার আসবো জনাব আমিনুল ইসলাম আমিন। আমরা প্রিয় দর্শক, আমরা টেকনিক্যাল গোলযোগের জন্য আমিনুল ইসলাম আমিনুলের সম্পূর্ণ বক্তব্য আমরা শুনতে পারিনি, এজন্য আমরা আন্তরিকভাবে দেখি। জনাব আমিনুল ইসলাম, আপনি যেখান থেকে বলছিলেন আপনি, হ্যাঁ, আপনার বক্তব্যটা আমি সম্পূর্ণ করুন। আহ, ধন্যবাদ। আসলে যেখান থেকে বলতেছিলাম, আমি যে পর্যায়ে অনেক সময় লাগবে, আসলে এত সময় তো আর আপনি আমাকে দিবেন না। না না না, আমি তা দেবো তবু না, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আপনি হ্যাঁ, আহ, একটু আহ, আমি অল্প সময়। সংক্ষিপ্ত ভাবে এইটুকু বলতে চাই। বর্তমানের যে আওয়ামী লীগ, আজকে এই আওয়ামী লীগটা আওয়ামী লীগের মধ্যে নাই। আওয়ামী লীগকে আওয়ামী লীগ চালাই, আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগ করতে পারতেছে না। এইটাই হলো বাস্তব চিত্র। আজকে বিএনপির লোকজন যারা অন্য দল থেকে আইছে, আমার গোবিন্দাসীর কথাই আমি বলি, আমার গোবিন্দাসীর থেকে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ করতে পারতেছে না। ওই বিএনপির থেকে যারা আইছে, আপনার দুলাল চোকদা, তিনি ডাকাত সর্দার, মাদক ডিলার, আমার কথা নয় কিন্তু, আপনার এই পত্রিকার কথা। বিএনপি থেকে আওয়ামী লীগে এসে বেপরোয়া দুলাল, ভরপুর অবাধে বালু উত্তোলন, কোটি কোটি শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই অবাধে বালু উত্তোলন করে, বালু বিক্রি করে। তিনি বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর মামলার আসামি, 1 নম্বর আসামি, মামলা নাম্বার 3, ভবর থানা মামলা নাম্বার 3, তারিখ 9/7/2017। তিনি আজকে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীকের প্রার্থী, একজন বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলার 1 নম্বর আসামি। লজ্জায়, আমাদের ঘৃণায় আমাদের বুকে রক্ত ঝরা, আমাদের বুকে রক্ত ঝরানো হচ্ছে আজকে এদেরকে। টাকা খেয়ে 2 কোটি টাকার বিনিময়ে নাকি অলরেডি তার কাছে পদ বিক্রি করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নৌকার টিকিট। আজকে আমরা যারা আওয়ামী লীগের কর্মী, আমরা মার খেয়েছি, আমার নামে 24টা মামলা রাজনৈতিক বিবেচনায় সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রত্যাহার করেছে। আজকে আমরা জেল খাটতে খাটতে আমাদের জীবন শেষ হয়ে গেছে, আমাদের জন্য কাঁদতে কাঁদতে আমাদের বাবা মায়ের চোখে ঘা হয়ে গেছে। আমরা বনে জঙ্গলে পালিয়ে থেকেছি সারা রাত্রি, এবং সকালে উঠে রাজপথে পুলিশের সাথে, সেনাবাহিনীর সাথে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা বারবার, আমি যখন শুনেছি আমাদের প্রিয় নেত্রীর উপরে 21 বার হামলা করা হয়েছে, তার প্রাণনাশের জন্য গ্রেনেড চার্জ করা হয়েছে, 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছে, আমার নেত্রীকে গাড়িতে হামলা করা হয়েছে, ট্রেনে হামলা করা হয়েছে, আমরা বাঁশের লাঠি নিয়ে নদী বৈঠা নিয়ে আমরা রাজপথে নেমে পুলিশের সাথে
সাথে সেনাবাহিনীর সাথে মোকাবেলা করেছি। আজকে এই বিএনপিরা, আজকে এই বঙ্গবন্ধুর ছয় ভাঙচুর মামলার আসামিরা মাদক ডিলার বলেন, আপনার ডাকাত সর্দার ছিল, তারা আজকে আওয়ামী লীগের নেতা। 20 লক্ষ টাকার বিনিময়ে সেক্রেটারি পদ তার কাছে বিক্রি করা হয়েছে। আওয়ামী লীগ, ভুয়াপুরের আওয়ামী লীগ তার কাছে বিক্রি করেছে। আজকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকার প্রতীক যখন চায়, লজ্জায় আমাদের আত্মহত্যা করতে ইচ্ছা করে। আমার মনে হয় আমি এই সেলুকাস বলেছিলাম, সত্যি এই সেলুকাস বড়ই বিচিত্র এই বাংলাদেশ, এবং বিচিত্র এই বাংলাদেশের মানুষ। আমাদেরকে বারবার বলতে হচ্ছে, এখন পর্যন্ত বলতে হয়, দুর্গম গিরিকান্তর দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। এখন আমাদের যাত্রীদেরকে হুঁশিয়ার করতে হয়, জনগণকে আমাদের হুঁশিয়ার করতে হয়। আমি আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের সম্মানিত নীতি নির্ধারণী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আওয়ামী লীগের জায়গায় ফিরে আনুন। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আওয়ামী লীগ করতে দিন। আমাদের মনোনয়ন দিতে হবে না, আমাদের নৌকা দিতে হবে না। আপনার আওয়ামী লীগকে দিয়ে আওয়ামী লীগ করান। আওয়ামী লীগের নেতা যারা আছে, ত্যাগ যাদের রয়েছে, তাদের ত্যাগ এবং আবেগের কারণে আজকের আওয়ামী লীগ ক্ষমতায়। আমরা যারা ত্যাগ দিয়েছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, রক্ত ঝরেছি, আমরা আমাদের আবেগ, আওয়ামী লীগ আমাদের কাছে কিন্তু আবেগ। আজকের আমাদের আবেগের জায়গা থেকে, আমাদের ত্যাগের জায়গা থেকে আমাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। যা আমাদেরকে যাহাই কিছু করা হোক না কেন, আওয়ামী লীগের লোককে, আওয়ামী লীগের কর্মীদেরকে আওয়ামী লীগ করার সুযোগ যাতে হয়, সেই আবেদন আমি আপনাদের মাধ্যমে, আপনাদের বহুল প্রচারিত দৈনিক সকালের বার্তার মাধ্যমে আমি আমার সম্মানিত আওয়ামী লীগের নেতা যারা আছেন তাদেরকে বলতে চাই, আজকে এই বিএনপির আওয়ামী লীগের এসে মনোনয়ন পাবে, জামাত ইসলামের লোক আওয়ামী লীগ করে এসেই টাকার বিনিময়ে আওয়ামী লীগের টিকিট পেয়ে যাবে, নৌকা পেয়ে যাবে। আর আওয়ামী লীগের লোকেরা নির্বাচন করলে বলা হবে শৃঙ্খলা বিরোধী। শৃঙ্খলা কাকে বলে সেইটা তো আপনারা শিক্ষা দিচ্ছেন। আপনাদেরকেই ওই সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আপনি বিএনপির লোকের কাছে আওয়ামী লীগের নৌকা বিক্রি করবেন আর বলবেন শৃঙ্খলার কথা। এইটা কিন্তু হতে পারে না। আপনি সঠিক থাকুন, আপনি শৃঙ্খলার মধ্যে থাকুন, দেখবেন সবকিছু শৃঙ্খলার মধ্যে থাকবে। বিএনপির কাছে নৌকা বিক্রি করলেন, শৃঙ্খলা বুলিয়া উড়িয়ে কোনো লাভ হবে না। জনগণ বলতে কিন্তু একটা কথা আছে, সর্বশেষ একটা অবস্থান কিন্তু জনগণ নেয়, এবং বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। আপনার নৌকা একটু 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 বলি, আপনি একটু 10-5 মিনিট সময় আমাকে দিয়েন। আজকে দেখেন সারা বাংলাদেশে আজকে কি অবস্থা, আজকে চিত্রটা কি, মারামারি হচ্ছে। নৌকা বনাম আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে নৌকা বনাম আওয়ামী লীগকে নৌকাকে। এইখানে বিএনপি নির্বাচনে আসতে পারবে না, বিএনপি নির্বাচনে আসেনি, তারা আসবে না। যা হোক, না আসলো, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা দুর্নীতি করেছে। বিএনপির এই দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে, আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, বাসে আগুন দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, তারা মানুষকে হত্যা করেছে। তারা নির্বাচনে না আসলো, তাদের নির্বাচনে আসার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। যাই হোক, আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুন্দরভাবে আজকে সারা বিশ্বের মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। আজকে উন্নয়নের শিখরে আমরা পৌঁছেছি। আগামী 41 সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে শেখ হাসিনার নেতৃত্বে। কিন্তু সেইখানে আমার আওয়ামী লীগের সভাপতি, মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, তিনি আওয়ামী লীগের সভাপতি, তিনি সব বুঝেন। আমাদের কাছে, আমরা যারা 90 দশকে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, 90 দশকের আমরা যারা নেতা, আমাদের মা হয় শেখ হাসিনা, আমাদের মা। আমাদের কাছে, সেই মায়ের কাছে আমাদের কথাগুলো, আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর মতো কেউ নাই। আমাদের ত্যাগী, আমরা যারা পুরুষ, আমরা নির্যাতিত, যারা আমরা আওয়ামী লীগকে ধরে রেখেছি, আওয়ামী লীগকে সংগঠিত করেছি, আমরা যারা মার খেয়েছি। আমাকে তো সেনাবাহিনীরা মারতে মারতে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত গিটা গাটি ছাড়াই ফেলেছি। আমরা মার খেয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, মামলা খেয়েছি। 24টা মামলা রাজনৈতিক বিবেচনা প্রত্যাহার করা হয়েছে, 42টা মামলা ছিল। এই খোঁজ কথাগুলো পৌঁছে দেওয়ার মতো নেত্রীর কাছে কেউ নাই। কাজে আমি যেটা শুরুতে বলতেছিলাম, আমার নেত্রীকে ঘেরাও করা হয়েছে। প্রকৃত তৃণমূলের চিত্রগুলো নেত্রীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, যাতে নেত্রীকে জনবিচ্ছিন্ন করা যায়। গভীর ষড়যন্ত্র, অনেক গভীরে, বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আমিন সাহেব, আপনার ক্যামেরার উপর থেকে কোনো কিছু পড়ছে, ক্যামেরার উপর দেখেন, আপনার ক্যামেরার উপরে হয়তো কোনো কিছু আসর পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেন। আসলে এত এত স্বল্প সময়ে বলা সম্ভব না। আমি যে কথাটি বলতেছিলাম, নেত্রীকে ঘেরাও করে ফেলা হয়েছে, যেটা হচ্ছে আপনার বিএনপি নির্বাচনে আসবে না, আওয়ামী লীগের একজনকে প্রার্থী দিবে, স্বতন্ত্র কেউ নির্বাচন করতে পারবে না। তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? তাহলে সেখানে আপনার কেন্দ্রের থেকে তো ওই গেজেট দিয়ে শপথ করে বইলা দিলেই তো হয় যে বিএনপির অমুককে চেয়ারম্যান দিলাম, জামাতের অমুককে নৌকা দিয়ে চেয়ারম্যান বানিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল। বাংলাদেশের গণমানুষের হাজার হাজার কোটি টাকা এই নির্বাচনের নামে খরচ করা হচ্ছে, সেখানে নির্বাচন হবে না কেন? নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এটা বিএনপি নির্বাচনে নাই, আওয়ামী লীগের লোকজন আছে,
আপনার সমাজে যারা জনগণ যাকে গ্রহণ করে, জনগণ যাকে ভালো মনে করে তাকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে, জবাবদিহিমূলক জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হবে। আর টাকার বিনিময়ে বিএনপির একটা চোর, যদি বিএনপির একটা লুটেরা, আপনার আমার ভুয়াপুরের খুনি গ্রেনেড হামলার যিনি খুনি ছিল আব্দুল সালাম পিন্টু, ওই তাজউদ্দিন, মাওলানা তাজউদ্দিন এবং টুকু সাহেব সন্ত্রাসী, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, তাদের দক্ষিণ হস্ত এই গোবিন্দা শিরনের এই দুলাল চোকদার, সে যদি নৌকার প্রার্থী হয়, সে যদি নৌকা মার্কানের চেয়ারম্যান হয়, এই ইউনিয়নের পরিণতি কি হবে? ইতিমধ্যে তিনি আমাদের এই গোবিন্দা শিরনের 10-15 জনের জায়গা সম্পত্তি জবরদখল করে নিয়েছে, জোর করে দখল করে নিয়ে গেছে। কোনো মানুষ তার কাছে, সাধারণ মানুষ যাইতে পারে না, মানুষকে তিনি মানুষই মনে করেন না। আজকে তিনি 70 কোটি টাকার মালিক হয়েছেন। কেন হয়েছেন, কি দিয়ে হয়েছেন, এগুলো তদারকি করার কর্তৃপক্ষ নাই। আজকে তার বিরুদ্ধে যদি আমরা কেউ কথা বলি, প্রশাসন আমাদের নামে মামলা দিবে, তাদের নামে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এমন একটা অবস্থা দাঁড় হয়ে গিয়েছে। এই অবস্থাটার বিস্ফোরণ যাতে না ঘটে, এই অবস্থা, এই বর্তমান যে প্রেক্ষাপট, এটার বিস্ফোরণ যদি ঘটে, তাহলে কিন্তু পরিণতিটা একটু অন্য পর্যায়ে, অন্যদিকে ধাবিত হবে। জনগণকে জনাব আমিন সাহেব, আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করি। আমি বাবু সাহেবকে আমি যে প্রশ্নটা করছিলাম একই প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছি। সেটা এরকম যে এই যে এত অভিযোগ, এত কিছু আপনারা বলছেন, আপনারা ত্যাগী নেতাই আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছেন, বাবু সাহেব বলেন, আপনিও বলেন। আসলে বর্তমান যে আওয়ামী লীগের এই অবস্থাটা আসলে দায়ী কারা? আসলে এটা তো আপনারাই, তো বুড়ি তো আপনারাই, তো আপনারাই, হয়তো আপনি নয়, আপনার আরেকজন সিনিয়র নেতা, হয়তো আরেকজন সিনিয়র নেতা। আর এখান থেকে আসলে এটা উত্তোলনের হচ্ছে, অবস্থাটা, উত্তোলন তো হতে হবে। এটা দায়ী দায়ী হচ্ছে আপনার প্রকৃত যারা যারা বঙ্গবন্ধুর আদর্শকে, জাতির পিতার আদর্শকে ধারণ করে, আদর্শকে তো ধারণ করার বিষয়, বুকে ধারণ করতে হয়, বঙ্গবন্ধুকে বুকে লালন করতে হয়, বুকের মধ্যে লালন করতে হয়। যারা লালন করে তারা কোনোদিনও অপরাধী হতে পারে না, দায়ী হতে পারে না কোনো। এই আজকের যে অবস্থা, এই অবস্থাটা তারা দায়ী না, এই অবস্থাটা তারাই দায়ী যারা লোভী, যাদের শত শত কোটি টাকা হলেও যাদের হয় না, যাদের শুধু টাকারই দরকার, টাকাই যাদের জন্ম দিয়েছে, তারাই আজকের এই পরিণতির জন্য, আওয়ামী লীগের এই অবস্থার জন্য, দেশের এই অবস্থার জন্য আজকে তারা দায়ী। কাজেই এইখান থেকে পরিত্রাণের জন্য তাদেরকে, কেন্দ্রীয় আওয়ামী লীগকে যারা নীতি নির্ধারণে রয়েছেন, আমাদের প্রিয় নেত্রী, যার জন্য আমরা রাজনীতি করি, আমাদের ওই মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে একটু এই চিত্রগুলো বুঝতে দিতে হবে, তার কাছে চিত্রগুলো পৌঁছানোর সুযোগ দিতে হবে, তাকে ঘেরাও করে রাখলে হবে না। আমি তো মনে করি তৃণমূলের সামান্যতম নেত্রীর কান কর্ণ পর্যন্ত নেত্রী দৃষ্টিগোচরে হয় না, দৃষ্টিগোচর দেওয়া হয় না, যে কারণে আজকে অবস্থা। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নেত্রীর দৃষ্টি তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে পৌঁছতে হবে, গ্রাম পর্যায়ে থেকে শুরু করে সমস্ত কিছু নেত্রীকে জানতে হবে এবং বুঝতে হবে। আজকের এই যে গোবিন্দাসী, এই গোবিন্দাসী শুধু গোবিন্দাসী কিন্তু না, এই গোবিন্দাসী কিন্তু সারা বাংলাদেশ হতে পারে, এই গোবিন্দাসী কিন্তু দেশের কেন্দ্রবিন্দু হতে পারে। এই গোবিন্দাসীকে জানা মানে সারা বাংলাদেশকে জানা। আজকে সারা বাংলাদেশকে নেত্রীকে জানতে হবে, জেনে কোথায় কি হচ্ছে খোঁজ খবর নিয়ে, কোথায় বিএনপি কে নৌকা দেওয়া হচ্ছে, কোথায় জামাতকে প্রার্থী হলো কেন। আজকে আপনার বিএনপি, এই যে আপনার দুলাল হোসেন চোকদার একজন প্রার্থী, তার নামে শত শত পত্রিকা, পেপার পত্রিকা লিখছে। আমি এই পত্রিকার কথা, আমার কথা না, এই পত্রিকা সে মাদক কারবারি, আপনার সমস্ত পত্রিকা এখানে আছে, আমি পত্রিকাগুলো নিয়ে বসছি এবং তার অপকর্মের, তার অপকুকীর্তির সমস্ত বই টই এখানে রয়েছে। এই এই সবকিছু আমি নিয়ে বসছি। কিন্তু কিন্তু এই প্রমাণগুলো দেখাতে গেলে জনাব আমিন সাহেব, একটা আপনি একটা যে আপনি যে অভিযোগগুলো করছেন, আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে এই অভিযোগগুলো কিন্তু একটি একটি পর্যায়ে, যেমন থানার মামলার কথা বলেন, মামলার থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আবার আরেকটি কোর্টে মামলা ছিল, সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আরো কিছু থেকে তিনি কিন্তু মিথ্যা হিসেবে প্রমাণিত, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে এবং পেপার পত্রিকায় দেখেছি তাকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ থেকে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, আসলে উনি বহিষ্কার হয়নি, ওনাকে কেউ না কেউ চক্রান্ত করে এই কাজগুলো সাজিয়েছে। আসলে এটাকে আপনারা কিভাবে কিভাবে দেখছেন? কারণ উনি, ওনার তো একটি এইগুলো বক্তব্য। সঠিক, এগুলো মোটেও সঠিক না। আপনার নির্দোষ প্রমাণ কি? আপনার এই যে একটি মামলা রয়েছে এখানে, এই মামলাটা এই মামলাটা উদ্ভব হয়েছে, এটা প্রত্যাহার হইলে তাকে চাপ সৃষ্টি করে যে কোনো ভাবে অনৈতিক পন্থায় মামলা প্রত্যাহার করলে সে নিরপরাধ হয়ে গেল, নিরপরাধ কিন্তু হলো না। এই পত্রিকা এগুলো লেখে দেখে এগুলো যে বলে, তার বিরুদ্ধে ডিজিটাল লাইনে মামলা করলো। এই যে আমাদের ভবাপুরের ওসি আপনার কিন্তু ক্ষমা প্রার্থনা করেছেন মিথ্যা মামলা রেকর্ড করে। বাদিদুল চকদার আওয়ামী লীগের আপনার 10-15 জন নেতার নামে মামলা করেছেন, সাংবাদিকের নামে মামলা, যে তার বিরুদ্ধে লেখে তার বিরুদ্ধে মামলা করে। এটা আমি যাই হোক, এই বিষয়টা আমি আর বলতে চাই না। এইগুলো আপনি যেটা জানতে চাইছেন,
হ্যাঁ জি, পরিত্রাণের উপায়। আমরাও আসলে আর ভিতরে যেতে চাই না, কারণ হলো আমাদের অনুষ্ঠানে একটি লিমিট আছে, সেই সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হবে, যেহেতু আমাদের অনুষ্ঠানটি ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021। কেমন প্রার্থীকে জনগণ দেখতে চায়, কেমন জনপ্রতিনিধি আপনারা হতে চান, এবং আপনাদের কার্যক্রম কেমন হতে পারে, এই বিষয়টি আমরা ছিল, কিন্তু মাঝখানে আমাদের কিছু রাজনীতি ঢুকে পড়ছিল। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানটি কিন্তু খুব অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান কিন্তু বহন করতেছে। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, যাতে সবার প্রশ্ন কিন্তু সবার কমেন্টস গুলো আমি পড়তে পারছি না। আমরা সবসময় আমাদের অতিথির কাছ থেকে আমরা কথাগুলো শোনার চেষ্টা করতেছি, যেহেতু আমাদের অনুষ্ঠান একটু টাইমের মধ্যে শেষ করতে হবে, সেখানে আমরা একটু ছোট করে নিয়ে আসতেছি। জনাব আমিন সাহেব, আমি আপনার কাছে আসবো। আপনার কাছে আসবো, আমি চলে যাচ্ছি বাবু সাহেবের কাছে। জনাব রাকিবুজ্জামান খান বাবু, যে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। আসলে আপনি যেহেতু প্রার্থী, আপনার একটি পরিকল্পনা নিয়ে আসছেন। যদি আপনি নৌকা পেয়ে বিজয়ী হন, আসলে অলওয়া ইউনিয়নটাকে আপনি কিভাবে সাজাতে চান, আপনার পরিকল্পনাটা কি, সেবার দ্বার প্রান্তটা আসলে মানুষের কাছে কিভাবে পৌঁছে দিতে চান, জনাব বাবু? যদি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, বিশেষ করে দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে অবশ্যই কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমার অলয় ইউনিয়নকে সুসংগঠিত করার চেষ্টা করব। যেমন আমি ইতিপূর্বে আপনাকে বললাম যে দলীয় কোঠায় বিভিন্ন সময়ে দুস্থ গরিব মানুষদের জন্য অনেক কার্ড, বিশেষ করে এই কার্ডগুলোই দলীয় কোঠায় বেশি আসে। সেই সূত্রে যেভাবে আমি বন্টন করে দিয়েছি, এই সমস্ত কার্ডগুলো যেন গরিব দুঃখী মানুষ সঠিকভাবে পায়, রাস্তাঘাটের উন্নয়নটা যেন সঠিকভাবে থাকে, মসজিদ, বিভিন্ন শিক্ষালয় আছে, সেগুলাতে যেন আমি তদারকি করতে পারি এবং উন্নয়নমূলক কোনো ভবনের ব্যবস্থা করে দিতে পারি। এটা যেহেতু বিশেষ করে আমার একটা সুযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানে উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে সব সময় চলেন। আমাদের ভুয়াপুরের গোপালপুরের মাননীয় এমপি মহোদয় একজন কর্মী বান্ধব জননেতা, তিনিও সবসময় তার কর্মীদেরকে নিয়ে অনেক সময় অনেক আলাপ আলোচনা কথাবার্তা বলেন যে কিভাবে এলাকার উন্নয়ন করা যায়, কিভাবে মানুষের সেবা করা যায়। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি আগামী দিনে অলওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, অবশ্যই অবশ্যই সেটা আমার একটা বিশেষ সুযোগ আছে, সুবিধা আছে। বিশেষ করে আমি আওয়ামী লীগের ব্যানার থেকে যদি নির্বাচিত হতে পারি, সেটা অবশ্যই আমার জন্য সুযোগের মাত্রাটা অত্যন্ত বিস্তৃত এবং কি বড় আকারে উন্নয়ন করা সম্ভব হবে, যেটা জনাব আমি বাবু, বিগত যে যে হ্যাঁ, জনাব বাবু, নির্বাচনটা তো আপনারা জানছেন যে কি প্রক্রিয়ায় হচ্ছে, দলীয় নমিনেশন নির্বাচন হচ্ছে। আসলে নৌকা, অনেকেই বলছে যে নৌকা পেলে নির্বাচন করব, নৌকা না পেলে নির্বাচন করব না, আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগ করে যাব, এই কথাগুলো অনেকের আসছে। তো আসলে কি জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে কি আসলে নৌকাটা কি বাধ্যতামূলক কিনা, যে আমাকে জনপ্রতিনিধি হতে গেলে আমাকে নৌকা অথবা ধানের শীষ অথবা লাঙ্গল, এটাকে আমাকে বাধ্যতামূলক নিতেই হবে, এবং না নিলে আমি জনপ্রতিনিধিকে সেবা করতে পারবো না? এই 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 মানসিকতা আসলে কবে দূর হবে আমাদের? এটা আপনার যখন একটা জনপ্রতিনিধি হবেন, তখন অবশ্যই আপনার দায়বদ্ধতার ভিতর থেকে অনেক কিছু করতে হয়। আপনি যখন জনপ্রতিনিধির বাইরে থাকবেন একজন সমাজ সেবক হিসেবে, যেটা দীর্ঘদিন ধরে আমি কিংবা আমার পরিবার লালন করে এবং বহন করে চলছে উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে, সেটা হয়তোবা বিস্তৃত আকারে বিশাল পরিসরে হয়তোবা করা সম্ভব হয় না। হাঁটার পথে চলার পথে আমার ইউনিয়নের মানুষের সাথে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন সমস্যার কথা উঠে আসে, তখন হয়তোবা ব্যক্তিবাবু হোক, সেটা দলীয় সূত্রে হোক, সেটা কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করি। আর চেয়ারম্যান নির্বাচনের যে বিষয়টা আপনি বললেন, সেটা অবশ্যই কিন্তু একটা দায়বদ্ধতা না থাকলে, সেটা একটা দায়িত্ব না থাকলে, সেটা পুরোপুরি ভাবে আপনি সেই দায়িত্বটা ব্যবহার যদি না করতে পারেন, অনেক ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটে যায়। তখন ব্যক্তিগত ভাবেই, সামাজিক ভাবেই, আঞ্চলিক ভাবে সেটা আপনার নিজস্ব মন মানসিকতার ভিতর দিয়ে কিন্তু সেই উন্নয়ন গুলা করতে হয়। যার জন্য অল ইউনিয়নের না, প্রত্যেকটা মানুষেরই, যেটা মেম্বার হোক চেয়ারম্যান হোক, তারা যদি জনপ্রতিনিধি স্বরূপ ওইভাবে একটা দায়িত্ব তার ভিতরে কাজ করার সুযোগ পায়, অবশ্যই সেই কাজটা অত্যন্ত শক্তিশালী, মজবুত আকারে রূপ ধারণ করে। আমি সেই সূত্রে বললাম যে জনপ্রতিনিধির যে বিষয়, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে অবশ্যই তার মাত্রা বৃদ্ধি পাবে কিন্তু। আর ব্যক্তিগত যে বিষয়টা, সেটা হলো আমরা সামাজিক ভাবেই করার চেষ্টা করি। সেটা দলের চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না হলেও, সেটা আমার ইচ্ছা শক্তির উপরে এটা যদি আমার থাকে, অবশ্যই অবশ্যই সেটা দীর্ঘদিন করে যাব। এটা সবসময় মনের ভিতরে আমরা রাখার চেষ্টা করি। জনাব বাবু আর সাহেব, দলীয় আপনার দলীয় দলীয় আপনার শেষ, প্রতীকের কথা যেটা,
দলীয় জি। দলীয় প্রতীকের যে কথাটা বললেন, কারণ আমি আমার ইউনিয়ন আওয়ামী লীগের একটা পদের ভিতরে রয়েছি, সেটা দল আমাকে ওই স্থানে দিয়েছে। কিন্তু এরই পাশাপাশি কিছু কথা থেকেই যাবে। সেটা হলো, কারণ একজন যোগ্যতম প্রার্থী যদি ইউনিয়নের মনোনয়নের ক্ষেত্রে নির্ধারণ করতে না পারে, সেটা আপনাকে অনেক আগে কিংবা পূর্বেই বলে গিয়েছি, আমাদের ইউনিয়নটাতে একজন বিদ্রোহী চেয়ারম্যান কিন্তু বারবার নির্বাচিত হতে হয়। সেটা কেন হয়, কি কারণে হয়, দলীয় যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যদি এটা পুরোপুরি অনুভব না করেন, সেটা কিন্তু দেখা যায় যে সেই ভোটগুলা কিন্তু বারবার আওয়ামী লীগ, বিএনপি এবং আমজনতা তারাই কিন্তু তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। যে সেটার ক্ষেত্রে সেটার প্রতিরোধ এবং প্রতিষেধকমূলক কোনো ব্যবস্থা যদি করা সম্ভব হয়, সেটা অত্যন্ত যোগ্যতম একজন ব্যক্তিকে ওই স্থানে আপনাকে মানে দলকে মনোনয়ন দিতে হবে। তাহলেই আমরা নৌকার একটি সুনিশ্চিত জনাব বিজয় অলয়নের আমরা দেখতে পাবো। জনাব বাবু, শেষ বক্তব্য নিয়ে আমি আপনার কাছে আবার আসবো। আমি তো চলে যাচ্ছি আমিন সাহেবের কাছে। আমিন সাহেব, আপনার কাছে অনেক লোক কিন্তু অনেক প্রশ্ন করছে, যে উত্তরগুলা আসলে এত প্রশ্ন আসছে, এত কথা আসছে, সব কথাগুলো আমি পড়তে গেলে আমি আপনাদের সময় দিতে পারবো না, কথা শুনতে পারবো না। প্রিয় দর্শক, কয়েকটা আমি বলেন, শুধু কয়েকটা। আমি শুধু দুই একটি কমেন্টস আমি আপনাদেরকে আমি শোনাচ্ছি। আমাদের জাকিরুল ইসলাম লিখছেন, দুলাল ভাই যদি বিএনপি নেতা হয়ে হয় তাহলে সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারতো না। প্রশ্নটি এখানে এখানে কি প্রশ্নবদ্ধ, উনি যদি বিএনপি নেতা হতো তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারতো না, মানে একজন দর্শক হুম। প্রশ্ন করছেন। আরেকজন প্রশ্ন লিখছেন যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দুলাল চত্বর একজন একটি এমন একটি কথা বলছে, আমি এটা উচ্চারণ করতে পারছি না। প্রিয় দর্শক, সোনা মন্ডল লিখছে, আমিন ভাইকে আমরা আবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমাদের আমাদের খায়রুল খন্দকার লিখছেন, আমিন ভাই গোবিন্দেশী বাজার বন্যায় প্রতি বছর ডুবে যায়, আপনি চেয়ারম্যান হলে আপনার পরিকল্পনা কি? সেই পরিকল্পনা অবশ্যই আমি আপনার কাছ থেকে শুনবো। আমাদের সারোয়ার আকন্দ লিখছেন, ভালো কথাই লিখছেন, আপনাকে আবার দেখতে চান চেয়ারম্যান হিসাবে। আহ, আসলে আরো আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমি সবগুলোই, আমি প্রিয় দর্শক, আমি সবগুলোই প্রশ্ন আমি নিতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেন আমিন সাহেব, যেহেতু আমরা ইউনিয়ন পরিষদ নিয়ে কথা বলছি, সামনে নির্বাচন, মনোনয়ন তো খুব কাছাকাছি, সেক্ষেত্রে এখন নির্বাচনে আপনার প্রস্তুতি কেমন চলছে, এবং এই যে জনগণ আপনাকে বারবার চাচ্ছে, বারবার এই বারবার চাওয়ার পিছনেটা আসার কারণটা কি? সেটা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচন করার জন্য, আমি চেয়ারম্যান ছিলাম, তারপরে 5 বছর আমি আসলে সম্পূর্ণরূপে ওই দলীয় আপনার নেতৃত্ব যে বিষয়গুলো রয়েছে, আমি মৌলিক সভাপতি ছিলাম। তারপরে বর্তমানে থানা আওয়ামী লীগের সদস্য হিসাবে আমার যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো আমার জনগণ কেন্দ্রিক। যেই কার্যক্রমগুলো আপনার ওই এখন পর্যন্ত আমার গোবিন্দাসীতে আমি মনে করি যে আমি এবং আমার জানা মতে কোনো দরবার, কোনো বিরোধ আমার ছাড়া নিষ্পত্তি হয় না। আমি ন্যায়ত যেটা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এটা আমার শপথ যে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো সদা সর্বদা। আমি ন্যায় কথা বলি, বিচারের ক্ষেত্রে ন্যায় বিচারটা আমি প্রতিষ্ঠিত করি। এবং এখন পর্যন্ত আমার সামান্য সামর্থ্য নিয়ে, যখন যে সামর্থ্য আমাদের প্রিয় নেতার তরফ থেকে, এমপি মহোদয়ের তরফ থেকে সরকারি যে বরাদ্দ আমাদের, এবং ব্যক্তিগত সামান্য, আমি আমি ক্ষুদ্র মানুষ, আমার সামর্থ্য নেই, আমি ক্ষতিগ্রস্ত মানুষ, তারপরেও আমার জনগণের প্রয়োজনে আমি নিজে না খেয়ে থেকে অন্যের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করি। আমি নিজের বস্ত্র, পুরনো কম দামের বস্ত্র পরে অন্যকে বস্ত্র দেওয়ার চেষ্টা করি। এই যে বিষয়গুলো, জনগণকে আপন করে নিতে হয়। রাজনীতি করলে আমি যেটা শিক্ষা পেয়েছি, আমার জাতির জনকের আদর্শ যে শিক্ষা আমাকে দিয়েছে, রাজনীতি করতে হলে, নেতৃত্ব করতে হলে জনগণকে আপন করে নিতে হবে। আমার মধ্যে, জনগণের মধ্যে আপনত্ব আছে। জনগণ আমাকে তাদের কলিজা মনে করে। আমি জনগণকে, আমার আমার জানা মতে আমার সামনের কোনো জনগণ আপনার অপমানিত হবে, অপদস্থ হবে, ও অন্যায়ভাবে গ্রেপ্তার হবে, অন্যায়ভাবে অন্যায় বিচারের মুখোমুখি হবে, এইটা আমি করতে দিই, এটা হতে দিই না। আমি সদা সর্বদা সারাক্ষণ জনগণকে নিয়ে থাকি, জনগণের সাথে থাকি। আমার জনগণই আমার পরিবার, জনগণের মধ্যেই আমার বসতি, জনগণের মধ্যেই আমার বিচরণ। আমি সারাক্ষণ সকালে আপনার 6টা থেকে বের হই, রাত্রি 10টা, 11টা, 12টার সময় আমি বাসায় আসি। বাজারের মধ্যে আমার বাসাটা থাকার কারণে এই সুবিধাটা আমার আছে। আমি সারাক্ষণ মানুষের মধ্যেই থাকি। প্রতিদিন আমি বিভিন্ন গ্রামে, আপনার কয়রা বলেন, বিলচাপড়া বলেন, দূরবর্তী যে গ্রামগুলো রয়েছে, প্রায় প্রতিদিন আমি মানুষের খোঁজ খবর নেই, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোন সমস্যা হচ্ছে, এই কাজগুলো করার চেষ্টা করি। যেখান থেকে আমি আমার প্রতি একটা আস্থা, মানুষের একটা আস্থার জায়গায় যেতে হয়। আমি নেতৃত্ব করবো, আমি চেয়ারম্যান হবো, চেয়ারম্যান বিষয়টা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। এটা একটা আস্থার জায়গা থাকতে হবে আমার প্রতি। আমি মনে করি যে জনগণের একটা আস্থার জায়গা আছে, এবং আমি
চেয়ারম্যান থাকা অবস্থায় যে কাজগুলো করেছে, যে উন্নয়নগুলো করেছে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, রাস্তাঘাট বলেন, আমি তো বলেছি 50 বছর, আমার পূর্বে 50 বছরের সাথে আমি চ্যালেঞ্জ করতে পারবো যে 50 বছরের সাথে বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। আমি আমার বাবার ঘরের টাকা দিয়ে কিন্তু করিনি, এই টাকাগুলো আনতে হয়, যোগ্যতা লাগে। আমি স্পেশাল ভাবে আপনার দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ নিয়েছি, স্পেশাল ভাবে এলজিডি মন্ত্রণালয় থেকে বরাদ্দ নিয়েছি, এমপি সাহেবের ডিও নিয়ে, উপজেলা চেয়ারম্যানের ডিও নিয়ে তদবির করে যাইতে হয়। ওই মন্ত্রীদের কাছে গেলে, সচিবদের কাছে গেলে তারা কাজ দেয়, তারা কাজ নেয় বৈশাখ কাজ দেওয়ার জন্য, মানুষের কাজ করার জন্য সেখানে যাইতে হয়, আর সেখানে যাওয়ার মতো যোগ্যতা লাগে। সেই যোগ্যতা আমি মনে করি যে আমার আছে, এবং অতীতে এই কাজগুলো এনে করে আমি দেখিয়ে দিয়েছি যে ইচ্ছা করলে জনগণের উন্নয়ন করা যায়, জনগণের কল্যাণে কাজ করা যায়। আমি যে আরেকটা কথা বলেছেন প্রস্তুতি, আমি নির্বাচনের জন্য পরিপূর্ণরূপে প্রস্তুত। বর্তমানে আসলে তো ওই যোগ্যতার কোনো সুযোগ জনগণকে দেওয়া হয় না। জনগণকে যদি যোগ্যতার বিচার করার সুযোগ দেওয়া হয়, জনগণের উপর যদি ছেড়ে দেওয়া হয়, জনগণ ভোটে নির্ধারণ করুক কে নৌকা পাওয়ার যোগ্য আর কে চেয়ারম্যান হওয়ার যোগ্য, জনগণ নির্ধারণ করুক। আমি আমার যে অবস্থান থেকে আমি বলতে চাই, আমি নির্বাচনের জন্য, বর্তমানে যে আসন্ন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমি পরিপূর্ণরূপে প্রস্তুত সদা সর্বদা। আমি সর্বদা নির্বাচনের মধ্যেই থাকি, এই গত নির্বাচনের পর থেকে আপনি এখন আপনি একইভাবে নির্বাচনে আছি। পরিপূর্ণভাবে আপনি প্রস্তুত আছেন, কিন্তু যে কথাটি আমি আপনার কাছে আমি করতাম, আবার আবার করি, সেটা হলো যে যেহেতু বলছিলাম যে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, এখন সামনে কি হবে সেটা বলা যাচ্ছে না। এখন কোনো কারণবশত যদি দলীয় প্রতীকটা আসলে আহ, না পান, জনগণের সাপোর্ট আছে, প্রচুর পরিমাণ জনগণ আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কারণবশত আপনি দলীয় প্রতীক আপনি পেলেন না, তখন আপনার ভূমিকাটা কেমন থাকবে? এটা একটা আসলে জটিল প্রশ্ন। আমি হঠাৎ করে, আমি কোনো জমিদারের ঘরে জন্মগ্রহণ করি নাই, কোনো ওই রাজার ঘরেও জন্মগ্রহণ করি, আমি অতি সাধারণ পরিবার থেকে উঠে আসছি, জনগণের মধ্য থেকে আমি উঠে আসছি। আমি জনগণের সাথে নিবিড় ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি যে প্রশ্নটা বললেন, এই প্রশ্নের জবাবটা হচ্ছে, এই সিদ্ধান্তটা আমি জনগণের উপরে ছেড়ে দিয়েছি, জনগণ সিদ্ধান্ত নিবে। আমি জনগণের জনগণকে সম্মান করি। ইতিমধ্যে আমাদের এই গোবিন্দাসীর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মুরব্বীরে একটি মিটিং করেছে আমাকে নিয়ে। তারা মিটিং এ আমাকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে বলেছে, এবং তাদের কষ্টের জায়গা থেকে, তাদের দুঃখের জায়গা থেকে, তারা যারা আওয়ামী লীগের জন্য লাঠি মারলো, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করলো, আওয়ামী লীগের জন্য মামলা খাইলো, আজকে তারা যখন অপমানিত অবহেলিত হচ্ছে, তখন তাদের একটা ক্ষোভের জায়গা থেকে হোক, যেমনি হোক, তাদের তাদের একটা সিদ্ধান্ত নির্বাচন করতে হবে। এখানে আমি আপনাদের এটুকু বলতে আশ্বস্ত করতে পারি, সঠিক মনোনয়ন যদি হয়, আওয়ামী লীগের লোককে যদি মনোনয়ন দেওয়া হয়, সেইখানে অবশ্যই দলীয় সিদ্ধান্ত আমি মেনে নেব। বিএনপির একটাকে মনোনয়ন দিয়ে, জামাত ইসলামের একজন অবাসিনকে মনোনয়ন দিয়ে বলবেন যে এইটা এইটা হবে না, এইটাকে জনগণকে নিয়ে আমি প্রতিহত করব। আমি আপনার মাধ্যমে বলতে চাই, এরকম যদি কিছু হয়, এই গোবিন্দ সিংহের জনগণ এই সিদ্ধান্ত সেটা প্রতিহত করবে। সঠিক মনোনয়ন হতো, আওয়ামী লীগের লোককে মনোনয়ন দিতে হবে, আওয়ামী লীগের মনোনয়ন আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের লোককে দিতে হবে। বিএনপি থেকে তার একজন মানে লোক আজকে যাকে দেখ আসলো, তার মানে যাকে দেখ সেই ব্যক্তিটা প্রকৃত আওয়ামী লীগ হতে হবে। আওয়ামী লীগের হতে হবে, সেইটা আমি অবশ্যই মেনে নেবো, এবং গোবিন্দ জনগণ মানবে। আর সেটার ব্যতিক্রম হলে এই ইউনিয়নের বীর জনতা, প্রায় 30 বছর যাবত যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় বারবার ক্ষমতায় নেওয়ার জন্য লাঠি মারতেছে, শেখ হাসিনাকে বারবার প্রাণনাশের হত্যা চেষ্টার প্রতিবাদে রাজপথে বাইরে হেরে দুর্বার গতিতে রাজপথ উত্তপ্ত করতেছে, সেই গোবিন্দাসীর বীর জনতা ব্যতিক্রম কোন সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে নিবে না। সিদ্ধান্তটা সঠিক হতে হবে, সঠিক সিদ্ধান্ত হলে সেটাকে সেলুট দিয়ে সাদরে গ্রহণ করবে। মনোনয়ন সেই ক্ষেত্রে আমি নাও পেতে পারি, আমি তা অবশ্যই আমাদের সেটা একজন বলবো দর্শক না। কিন্তু আপনাকে প্রশ্ন করছিল যে দুলাল চকদার যদি বিএনপি থেকে এসে, তাহলে উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলো কিভাবে? বিশ একজন লক্ষ দর্শক টাকা প্রশ্ন 20 লক্ষ টাকা দিয়ে উনি কিনে নিয়েছে পদে, এটা ওনাকে দেওয়া হয় নাই, কোনো কাউন্সিলর হয় নাই। নেতা হতে হলে আস্থা থাকতে হবে তৃণমূলে, কাউন্সিলরদের মাধ্যমে একটা সিস্টেম আছে, গঠনতন্ত্র আছে। আমরা যারা গঠনতন্ত্র জানি, আমরা গঠনতন্ত্র পড়ে মুখস্থ করে আমরা রাজনীতি করি। এখন তো কোনো গঠনতন্ত্র লাগে না, এখন কোনো নিয়ম কানুন জানতে হয় না। একটা নেতা হতে গেলে সিস্টেম হতে হয়, কাউন্সিলর করতে হয়, ডেলিগেট করতে হয়, তাদের ভোটের মতামতের। আমি সভাপতি ছিলাম আওয়ামী লীগের, 16 বছর আওয়ামী লীগের সভাপতি ছিলাম। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি তিনবার নির্বাচিত হয়েছি, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। হুট করে টাকা আছে আমার, 20 লক্ষ টাকা এক জায়গায় খরচ করলাম আর আমি হয়ে গেলাম। এদের কাছে পদ বিক্রি করা হয়েছে মূলত, অনৈতিকভাবে, অনৈতিকতার আশ্রয় নিয়ে এদেরকে আওয়ামী লীগ আশ্রয় দেওয়া হয়েছে, এবং এখনো তাদেরকে তাদেরকে আবার নৌকার টিকিট দেওয়ার জন্য পায়তারা চলতেছে, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগকে বিশৃঙ্খলা করার জন্য
এই কাজগুলো করা হচ্ছে, যেটার আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এবং আগামীর আওয়ামী লীগ সঠিকভাবে পরিচালিত হবে, নিয়ম নীতির মাধ্যমে, শৃঙ্খলার মধ্যে পরিচালিত হবে, এটা আমি প্রত্যাশা করি। এবং আপনার মাধ্যমে, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, নীতি নির্ধারকদেরকে অবগত করতে চাই। জনাব ধন্যবাদ। আমিনুল ইসলাম, আমি আপনার শেষ বক্তব্য নিয়ে আমি আপনার কাছে আসবো। জনাব বাবু সাহেব, আপনার শেষ বক্তব্য এটি, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? এই দৈনিক বার্তা 24 এর মাধ্যমে আমার অলাইনবাসীকে অবশ্যই একজন সচেতন, যোগ্য, সঠিক মন মানসিকতার একজন চেয়ারম্যানকে যেন তারা ওই চেয়ারে অধিষ্ঠিত করে। এবং আমি যেহেতু একজন অলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সেই দৃষ্টিকোণ থেকে আমি অলা ইউনিয়নবাসীর যে সমস্ত মা বোনেরা, ভাই বোনেরা এবং আপামর জনতা রয়েছেন, তাদের কাছে বিনীতের স্বার্থে অনুরোধ করব, যাতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অলওয়া ইউনিয়নের মাটিতে একজন যোগ্য, সঠিক, নেতৃত্ববান লোক অলওয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারে। এবং আমার দলের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ ভুয়াপুর উপজেলা শাখার আমাদের কর্ণধার, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব মাসুদুল হক মাসুদ সাহেব, এবং আমাদের ভুয়াপুর গোপালপুরের মাননীয় এমপি মহোদয় জনাব তানভীর হাসান ছোটমনি ভাই অলওয়া ইউনিয়নের বিচার বিশ্লেষণ করে কর্মী বান্ধব একজন নেতার হাতে যেন আমাদের এই নৌকার টিকিটটা দেওয়া হয়, যে নৌকা দিয়ে আগামী দিনে আমরা এর একটা অবস্থান তৈরি করতে পারি। সেই দৃষ্টিকোণ নিয়ে তারা যেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনাব সভাপতি সাহেব ফজলুর রহমান এবং আমাদের প্রাণপ্রিয় জননেতা জহিরুল ইসলাম জহির বিপি সাহেব, তাদের সাথে একটা সুনির্দিষ্ট পরামর্শ করে এই অলওয়া ইউনিয়নকে একটা সঠিক ধার প্রান্তে যাতে নেওয়া যায়, সেটা বিবেচনা করে একটা যোগ্যতর স্থানে কে আছে সেটা কাউন্সিলরদের মাধ্যমে ভোটে যেতে একটা তৃণমূল পর্যায়ে আমাদের বিশেষ একটা আপনার মাধ্যমে দাবি থাকবে, যাতে একটা ভোটের মাধ্যমে আওয়ামী লীগের এই কাউন্সিলর ডেলিগেটদের ভোটের মাধ্যমে একটা নাম যেন আমাদের কেন্দ্রের ভিতরে যায়, যে তার যোগ্যতার মাপকাঠিতে ইউনিয়নের নেতৃত্ব দিতে পারে এবং মানুষের সাথে, মানুষের উন্নয়নমূলক কাজে, সমাজ সেবামূলক কাজে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিতে পারে। যেমন ফুলঝুরি কথা বলে রাজনীতিতে বেশি দিন টিকা যায় না, থাকা যায় না, এই মন্ত্রটা আমাদের দীর্ঘদিন ধরেই জানা। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান, দীর্ঘদিন ধরে, বিশেষ করে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই, সেটা আমার দাদার ইতিহাস থেকে শুরু করে, আমার বাবার ইতিহাস থেকে শুরু করে অদ্যবধি আমাদের এই প্রজন্মটা সেই আওয়ামী পরিবারের সাথে কিংবা ওই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যেহেতু রয়েছে, সেই সূত্রে যেন আওয়ামী লীগের একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। অলওয়া ইউনিয়নবাসী এটার দিকে তাকিয়ে রয়েছে, যার নেতৃত্বে আমাদের ইউনিয়নটা একটা ভালো পরিবেশ তৈরি হবে। আজকে আওয়ামী লীগ করবো, কালকে করব কিনা তার কোনো নিশ্চয়তা নাই, এই আছি এই নাই, এই এটা করলাম সেটা করলাম, নানান ধরনের কথা বলে মানুষের ওই ফুল জড়িয়ে মন্ত্রমুগ্ধ দিয়ে সেরা ওই জি 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 উন্নয়নের বাবু কাজ সাহেব, শেষ বাস্তবতায় করুন। পরিণত করা যায় না। আপনার মাধ্যমে আমি আমার অল ইউনিয়নবাসীকে আবার অনুরোধ করব, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন, যে ভোটের নিশ্চয়তা অধিকার যেন আপনারাই ঠিক রাখতে পারেন এবং সঠিক একজন চেয়ারম্যান নির্বাচিত করেন। সবাই এই ধন্যবাদ। শুভরাত্রি, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ ধন্যবাদ হাফেজ। জনাব বাবু সাহেব, জনাব রাকিবুজ্জামান খান বাবু সাহেব। জনাব আমিনুল ইসলাম আমিন সাহেব, আমি আপনার কাছে চলে যাচ্ছি। আজকের অনুষ্ঠানের শেষ বক্তব্য আপনার। আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনি গোবিন্দেশী ইউনিয়নের ভোটারদের উদ্দেশ্যে এবং সাধারণ জনগণদের উদ্দেশ্যে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? অসংখ্য দর্শক কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। আমি আপনাদের মাধ্যমে, দৈনিক সকালের বার্তা 24.com এর মাধ্যমে আমি আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে সৃষ্টিতে সহযোগিতা করেছেন, আর যাদের কারণে আজকের আমি চেয়ারম্যান, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা চিত্তে তাদের প্রতি স্যালুট করি। আমার সর্বোপরি আমার গোবিন্দ দাস ইউনিয়নের সম্মানিত বীর জনতাকে আমি স্যালুট করি, সম্মান করি। এবং আমি প্রতিশ্রুতি দিতেছি আপনাদের মাধ্যমে, আমি বেঁচে থাকা পর্যন্ত আমার এই গোবিন্দ দাস ইউনিয়নের মানুষের, জনগণের অধিকার নিয়ে কোন অবস্থাতে আমি ছিনিমিনি খেলতে দেব না। এই অধিকার, গোবিন্দ সিংহের মানুষের অধিকারকে আমরা হরণ করতে দেব না। আর সর্বোপরি আমরা আমার আবেগ, ত্যাগ এবং নির্যাতন সয়ে
যে আওয়ামী দুর্গ আমি গড়েছি, এই আওয়ামী দুর্গ কোনো শকুনের হাতে, কোনো হাইব্রিডের হাতে আমি তুলে দিতে পারি না। এই আওয়ামী দুর্গ রক্ষায় আমরা জান দেব, মান আমরা দেব না। আমি আপনার মাধ্যমে এটুকু বলতে চাই, আমি যদি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে পারি এই ইউনিয়নের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমি সর্বপ্রথম যে কাজটি করব, মানসিকতা পরিবর্তনের জন্য আমি শিক্ষাকে আরো জোরে সোরে, যাতে শিক্ষাকে সুশিক্ষায় রূপান্তরিত করা যায়, সুশিক্ষায় যাতে এই ইউনিয়নের মানুষ শিক্ষিত হয়, যাতে আগামী 10 বছর পরে কোনো শকুন মানুষের রক্ত শোষণ করে খেতে না পারে, যাতে কোনো ওই ইয়াবা মহাজন সৃষ্টি না হয়, কোনো মাদক ডিলার সৃষ্টি না হয়, কোনো তস্কর ভূমিদস্যু সৃষ্টি না হয়, সেই শিক্ষা আমি পরবর্তী প্রজন্মকে দেওয়ার জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা আমি চালাবো আপনাদের মাধ্যমে, এই প্রতিশ্রুতি আমি দিতে চাই। আর বলতে চাই আওয়ামী দুর্গ আমি রক্ষা করব। সেজন্য আমি আপনার আজকে যারা ষড়যন্ত্র করেন, আমাদেরকে মেরে ফেলবেন, আমাদের বাড়িঘর ধূলিসাৎ করে দিবেন, আমি হুঁশিয়ার করে দিতেছি, আপনাদের মাধ্যমে অনুরোধ করে জানতে চাই, আমার সম্মানিত নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই, যদি এরকম কিছু হয়, আমাদের যদি গুলি করে ক্রস ফায়ার করে মারতে হয়, আমাদের মাথায় গুলি কইরেন, আমাদের এই বুকে যেন গুলি করা না হয়, কারণ এই বুকে বঙ্গবন্ধু বাস করে, এই বুকে বঙ্গবন্ধু ঘুমিয়ে আছে, নিশ্চিন্তে নির্বিঘ্নে বঙ্গবন্ধু ঘুমিয়ে আছে, তাকে ঘুমোতে দিন, বঙ্গবন্ধু ঘুমোতে থাক, বঙ্গবন্ধুর আত্মা যেন কষ্ট না পায়, তার জন্য এই মাথায় গুলি করে মাথার খুলি উপরে দিয়েন, এবং যাতে পরবর্তীতে আওয়ামী লীগের দুর্দিনে কেউ আর আওয়ামী লীগকে সংগঠিত করতে এগিয়ে না আসে, কেউ আর আওয়ামী লীগকে সংগঠিত করতে না পারে, তার জন্য মাথায় গুলি করে মাথার খুলি উপরে দিয়েন, বুকে যেন গুলি না করেন আমাদের, কারণ বুকে বঙ্গবন্ধু ঘুমিয়ে আছে। আমি আপনাদের মাধ্যমে আবারও আমার এই ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, তারা আমাকে পাগলের মতো তাদের কলিজার টুকরা মনে করে, আমি তাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি আমার জীবন দিয়ে যদি এই ইউনিয়নের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার জীবন বিসর্জন দিতে পারি, আমরা তো জামাত বিএনপির আমলেই মরে গেছি, ক্রস ফায়ার অর্ডার হয়েছে বারবার বারবার, আমাদের উপর আমাদের প্রাণ নাশের জন্য চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনীরা র্যাব সিতে কোবরা আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের বাবাকে ধরে নিয়ে গেছে, আমার বাবাকে ধরে নিয়ে গেছে বারবার, আমার ভাইদেরকে ধরে নিয়ে গেছে আমাকে হাজির করার জন্য, নানান রূপ আমরা তো আগেই মরে গিয়েছি, বোনাস হায়াতে আল্লাহর রহমত অশেষ রহমতে বোনাস হায়াতে বেঁচে আছি। তারপরে এই ইউনিয়নের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে যদি নিজের জীবন দিতে হয়, তবে জন্মকে ধন্য মনে করব। আপনাদের মাধ্যমে এই প্রত্যয় ব্যক্ত করে ইউনিয়নবাসীকে আগামী নির্বাচনে আবারও পাশে থাকার আহ্বান জানিয়ে আমি অভয় দিচ্ছি, আপনাদের ভোট আপনারা দিবেন, আপনাদের অধিকার আপনারা অবশ্যই প্রতিষ্ঠিত করবেন, তার যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকার পর আপনারা কিছু হইতেন, এই আহ্বান জানিয়ে, এবং ইউনিয়নের মানুষকে যখন ভোট হবে, ভোট কেন্দ্রে নির্বিঘ্নে গিয়ে তাদের মূল্যবান ভোট যাকে খুশি তাকে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আশা করি আওয়ামী লীগ তারা সঠিক সিদ্ধান্ত দিবে। আওয়ামী লীগের লোককে যদি, আমি আবারও বলছি, আওয়ামী লীগের সিদ্ধান্ত, আওয়ামী লীগের নৌকা যদি আওয়ামী লীগের লোককে দেওয়া হয়, সেই সিদ্ধান্ত মাথা পেতে অবনত চিত্তে আমি সেই সিদ্ধান্ত মেনে নেব, এবং জান প্রাণ দিয়ে নিজ দায়িত্বে তাকে নির্বাচিত করার জন্য কাজ করব। আর ব্যতিক্রম হলে সেটা জনগণ প্রতিহত করবে। আবার এই ঘোষণা দিয়ে আপনার মাধ্যমে ইউনিয়নবাসীকে আবার ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। আহ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। প্রিয় দর্শক, আমরা দীর্ঘ সময় আজকে অনুষ্ঠানটি কিন্তু দীর্ঘ সময় আমরা চালিয়ে গেলাম। আহ দীর্ঘ সময় কিন্তু অসংখ্য হাজারো দর্শক কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানটি শুনলেন, এবং আগামী দিনে কিন্তু আরো আপনারা বেশি বেশি শুনবেন। এখান থেকে কিন্তু একটি বিষয় কিন্তু স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম যে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে, এবং ক্ষমতায় থাকার দরুন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় থেকে যে প্রশ্নটি বারবার, যে কথাটি বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে আসলে কিছু ঘাপটি মারা লোক অন্য দল থেকে এসে তারা জমিয়েছে। আজকেও কিন্তু আমরা সাধারণ তৃণমূল পর্যায়ে যে দুইজন কর্মীকে আমরা পেলাম, তাদের মুখ থেকে কিন্তু একই কথা বারবার চলে আসছে যে আওয়ামী লীগের মধ্যে কিছু অন্য দলের লোক এসে কিন্তু এখানে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করছে, যাদেরকে দুঃসময়ে পাওয়া যায়নি, সুসময়ে কিন্তু তারা এখন খুব ভালো একটা অবস্থানে আছে। আমরা চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রতিষ্ঠিত বাংলাদেশ, তার যে আদর্শ, তার যে নীতি, তার যে পথ চলা, সেই পথ চলায় থেকে যেন অনর্বল কাজ করে যেতে পারে সেই তৃণমূল পর্যায়ে যারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আওয়ামী লীগটাকে ধরে রাখছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য শুভকামনা জানিয়ে আমরা অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই যে যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, আজকের এই লাইভটি অবশ্যই আপনারা পেজে লাইক দিয়ে এবং বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং শোনার সুযোগ করে দিন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।